তো আজকে, হ্যাঁ, আমি কতগুলো জিনিস তোমাদের একটু বলে দিই, ভালো করে তোমরা শোনার চেষ্টা করো। তো আমি আগে একটু বলে দিই সবকিছু, তারপরে তোমাদের যা যা কোয়ারি আছে সেগুলো আমি অবশ্যই নিব, তখন তোমাদের আমি আনমিউট করে দেবো, কারণ দেখো এতজন তো আজকে 100 জন ফিল আপও হয়ে গেছে আজকে, যাই হোক। তো আর কেউ তো জয়েনও হতে পারবে না 100 জনের বেশি। ঠিক আছে, আমি আজকে বলেছি ডিসকাস করবো বলে হয়তো এতজন সবাই জয়েন হয়েছে, নর্মালি তো এতজন হয় না। তো ওকে, ঠিক আছে। তো যারা যারা জয়েন হতে পারেনি তারা দেখে নিবে, আমি তো আজকে পড়াচ্ছি না, আমি জাস্ট তোমাদের কিছু কিছু জিনিস বলে দিই। তো সবার প্রথমে আমি একটু অনেক কিছুই বলবো আজকে, আমি জানি না কার কি ভালো লাগবে, কিন্তু আমি খুব মন দিয়ে এবং খুব অনেস্টলি কিছু বলবো। 1 নম্বর হচ্ছে যে যারা যারা ধরো চাকরি চলে গেছে, আমার কিছু স্টুডেন্ট আছে, ইভেন আমার ব্যাচেরও আছে। আমার ব্যাচের মানে এই তোমাদের মধ্যেই কিছু জনের আছে যারা 9-10-এ করতো, 11-12-এ আমার কাছে পড়ার জন্য ভর্তি হয়েছিল, তাদেরও কিছু চাকরি চলে গেছে। কিছু আমার বিএসসি আমি যাদের পড়াতাম, তারা আমার কাছে এসএসসি পড়েনি, তারা আগেই অনেক আগে চাকরি পেয়েছে 2016-তে, তাদেরও চাকরি চলে গেছে। আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরও চাকরি চলে গেছে। আমার কিছু রিলেটিভ আছে, তাদেরও চাকরি চলে গেছে। আমার কিছু জুনিয়র আছে, আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম, তাদেরও চাকরি চলে গেছে। তো সবাই জানো যে অনেক কিছুই হয়েছে। তো কাল থেকে আমার মনটা খুব খারাপ, খারাপ মানে আমার নিজের জন্য বা আমার খুব যে কাছের কেউ চাকরি হারিয়েছে সেটা না, কিন্তু মনে হচ্ছে যেই চাকরিটা যেই হারিয়েছে, যারা যোগ্য অবশ্যই, তাদের এটা হওয়া উচিত ছিল না। এবার অনেক কিছু কারণে হয়েছে, অনেকে অনেককে ভুল ব্যাখ্যা করছে, অনেকে একে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, তাকে দোষ দিচ্ছে, বিভিন্ন রকম দোষারোপ চলছে, মিডিয়াতে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, টিভি চ্যানেলে হোক, পার্টি পলিটিক্সে হোক, সেটা হচ্ছে। সেটা যাই হোক, কিছুদিন পর দোষারোপটা থেমে যাবে, যার ক্ষতি হওয়ার সে কিন্তু ক্ষতি হয়ে গেল তাদের, যাদের ক্ষতি হওয়ার তাদের ক্ষতি হয়ে গেল। এবার অনেকে এটা নিয়ে আবার খুব বিদ্রুপও করছে, সেটা খুব স্বাভাবিক, এটাও হচ্ছে পার্ট অফ সোসাইটি। আজকে কোনো, খুব সামান্য উদাহরণ দিচ্ছি, খুব কোনো যদি একটা ডাক্তার ধরো আজকে কোনো মার খায়, ডাক্তারকে পেটাচ্ছে, আমরা খুব খুশি হই, এই ডাক্তারটা মার খাচ্ছে, নিশ্চয়ই খুব ভুল করেছে। হয়তো ডাক্তারের দোষও নেই, আমরা জানি না, কিন্তু ডাক্তার মার খাচ্ছে কিনা, তাহলে আমি খুব খুশি। কেন? কারণ আমি কোনদিন ডাক্তার হতে পারিনি, তার ফলে ও কেন ডাক্তার হবে? ও মার খাচ্ছে, বেশ হয়েছে। কোনো পুলিশ যদি আজকে মার খায়, বেশ হয়েছে, পুলিশ মার খেয়েছে, কারণ অমুক পুলিশটা আমাকে হয়রানি করছিল, তার বদলে অমুক পুলিশটা মার খেয়েছে, আমরা খুব খুশি। সোসাইটিতে যারা ধরো সরকারি চাকরি পায় না, তারা সরকারি চাকরি বলে লোকেদের প্রতি একটা মনের অন্তরে তাদের একটা ক্ষোভ থাকে, এটা খুব স্বাভাবিক। এটা আমারও আছে। আমি যে জিনিসটা আজকে পাইনি, অমুকজন যদি সেটা পেয়ে যায়, তাহলে আমার মনে একটা ছোট্ট করে হলো একটা ক্ষোভ বা একটা দুঃখ থাকবেই। সেখান থেকে অনেক সময় কি অ্যাগ্রেশন চলে আসে, যে ভালো হয়েছে ওর চাকরিটা চলে গেছে, দেখ কিরকম। হয়তো সে যোগ্য, সেটা না জেনেই, হয়তো সে কোনো দোষ করেনি, সেটা না জেনেই আমরা অনেক কিছু বিদ্রুপ হাসি ঠাট্টা করছি, সেটা হচ্ছে, যাদের গেছে তারাই একমাত্র বোঝে। তো যাদের চাকরিটা ধরো চলে গেল, এবার অনেকে অনেক রকম মতামত দিচ্ছে যে স্যার চাকরি তো চলে গেল, তো চাকরিটা তো ওরা আবার পাবে কি পাবে না বা কি হবে। তো সেইগুলোতে আমি অবশ্যই আসবো, আমি আগে একটু বলে দিই, তারপর তোমাদের যা যা কোশ্চিন আনসার সব আমি শুনবো। তো সবার প্রথমে হচ্ছে, এই যে ঘটনাটা ঘটেছে, আমি জানি না কজন এর ক্লেরিফিকেশন জানো বা পরিষ্কার ভাবে জানো। এই যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা হচ্ছে 2016-র নোটিফিকেশনে বেরিয়েছিল, এবং তারা জয়েন করেছে 2018-র শেষের দিকে, শেষের দিকে মানে কেউ অক্টোবর নভেম্বর, ফার্স্ট কাউন্সিলিং এর কথা বলছে, তারপর আস্তে আস্তে তারপরেও জয়েন করেছে। তো যারা জয়েন করেছে তাদের মধ্যে কিছু জন, তারা আগে চাকরি করত। কোথায় চাকরি করতো? বিভিন্ন প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, স্কুল হোক, অন্য স্কুলে, সেম স্কেলে হোক, অন্য স্কেলে হোক, পুলিশে হোক, অমুক জায়গায় হোক, গ্রুপ ডি, গ্রুপ সি, অন্য ডিপার্টমেন্ট, পার্ট টাইম, স্যাক্ট, যে কোনো কিছু, তখন স্যাক্ট ছিল না কলেজে। তো তারা অনেকেই আছে, তাদের মধ্যে যারা যারা কেস করেছে, এসএলপি, এসএলপি বলে একটা কেস হয়েছে দিল্লিতে, একজন খুব ভালো লয়ারকে দিয়ে তারা কেস করেছে একটা গ্রুপ থেকে, এবং তাদের চাকরিটা যায়নি, যায়নি মানে ইন দ্য সেন্স প্যানেল সবারই ক্যান্সেল হয়ে গেছে। 5,000, 25,700 জনের মধ্যে একজনের খালি চাকরি যায়নি, উনি হচ্ছেন ক্যান্সার পেশেন্ট বলে, মানবিকতার খাতিরে। বাকি সবার প্যানেল ক্যান্সেল, মানে সবার চাকরি চলে গেছে, কিন্তু ওই 400 সামথিং জন, 50 বা 25 জন, তাদের আবার কন্টিনিউশন হয়ে গেছে পুরাতন চাকরি, বা পুরাতন জায়গায় যেতে পারবে, তার ফলে তাদের খুব একটা চাকরি, মানে কোনো ক্ষতি হয়নি। কিন্তু যদি বলো যে এমনি গ্রাউন্ড লেভেলে, যে একটা স্কুলে চাকরি করতো, সেই স্কুল থেকে আবার অন্য স্কুলে যেতে হবে, বা আবার যাদের দূরত্ব ছিল, প্রচুর দূরে ছিল, তারা বাড়ির কাছাকাছি পরীক্ষা দিয়ে যোগ্য হয়ে আবার চান্স পেয়েছে, তাদের চলে গেল, সেটাও কিন্তু একটা খুব দুঃখজনক। কিন্তু একটা মোরাল সাপোর্ট, যে তাদের চাকরিটা যায়নি, টাকা পয়সার ইনকাম বা এটা থাকছে। এবার যারা অযোগ্য, এবার আসি, অনেকে বলছে সুপ্রিম কোর্টের দোষ, অনেকে অনেক কিছুই বলছে। গোটা বিষয়টা যদি তোমরা খুব ভালো করে জানো, তাহলে দেখবে
যা পরীক্ষার্থী ছিল টোটাল, তাদের মধ্যে যে ওএমআর সিটটা পেয়েছে তার এক তৃতীয়াংশ এই ওএমআর সিটটা সিবিআই খুঁজে পেয়েছে উত্তরপ্রদেশের একটা কোম্পানি থেকে, সেখানে রেড করে। বাকি দুই তৃতীয়াংশ ওএমআর ডিস্ট্রয় করে দিয়েছে, পুড়িয়ে হোক যেই করে হোক। ওএমআর একটা হার্ড কপি থাকে, তার একটা সফট কপি থাকে। তারা সফট কপিটা স্ক্যান করেছিল, সেই স্ক্যানেও সব নষ্ট করে দিয়েছে। তার ফলে এই যে কিছু 6,000 সামথিং যাদেরকে বলছে টেন্টেড, টেন্টেড মানে যারা দাগি, যারা দোষী, তারা ওই এক থার্ড বা ওয়ান তৃতীয়াংশের মধ্যে পড়ছে। তার মানে তারা একদম অফিসিয়ালি তারা টেম্পার করেছে ওএমআর সিট, বা তারা জিরো পেয়েছে, বা তারা 54 দিয়েছে, যেটাকে সাদা খাতা দিয়েছে, সেটা একদম ধরা পড়ে গেছে। তার ফলে তারা আর কোনোদিন চাকরির পরীক্ষায় বসতে পারবে না, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। প্লাস তাদের এই 6 বছর বা 7 বছর যে চাকরি করেছে সেই চাকরির বেতন, প্লাস তাদের 12% হারে সুদ। যারা 9-10-এ চাকরি করতো তাদের মোটামুটি যা হিসাবে 35 থেকে 40 লাখ, যারা 11-12-এ করতো তাদের 50 লাখ টাকা ফেরত দিতে হবে, যেটা অসম্ভব ব্যাপার। তার ফলে তারা কি করবে সেটা আমার জানারও দরকার নেই, এবং সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ তারা দুর্নীতি করে পেয়েছে। দ্বিতীয়তে চলে আসি, বাকি স্যার যদি 26,000-এর মধ্যে এই 6,000 তো তাহলে দুর্নীতি করেছে, তাহলে বাকিদেরকে কেন সুযোগ দিল না, বা বাকিদেরকে কেন তাহলে যোগ্য বললো না? না, বাকিদেরকে যোগ্য বলতে পারবে না, কারণ বাকি 20,000-এর মধ্যে এক তৃতীয়াংশ যে ফলটা ধরা পড়েছে ওএমআর, ধরো আজকে টোটাল গ্রুপ সি, গ্রুপ ডি আর 9-10-11-12 মিলিয়ে টোটাল পরীক্ষা দিয়েছে খুব সম্ভবত 23-24 লাখ, যা বললো ফর্ম ফিল আপ হয়েছে 30 লাখ, 23-24 লাখ। তার মধ্যে 9-10 আর 11-12-এ 3 লাখ। সেই 24 লাখের মধ্যে এক তৃতীয়াংশ, বা 21 লাখের 22 লাখের মধ্যে এক তৃতীয়াংশ মানে 7 লাখ সেই ওএমআর পেয়েছে। তার মধ্যে 6,000 জন দুর্নীতি করেছে। বাকি যে 14 লাখ ওএমআর পায়নি, তার মধ্যেও তো দুর্নীতি করেছে। তাদেরকে ধরা যাচ্ছে না, তারা ধরা যাচ্ছে না, কিন্তু তারাও অযোগ্য আছে। তার ফলে কি, যে তাদের মধ্যেও অনেকে আছে যারা অযোগ্য, কিন্তু তাদেরও যদি চাকরি থেকে যেত তাহলে অযোগ্যদের চাকরি থেকে যেত। তার ফলে হিসেব মোটামুটি যদি তুমি লাগাতে পারো, তাহলে দেখবে এক তৃতীয়াংশ যদি 6,000 বা 7,000 যদি টেন্টেড ধরা পড়ে, আর দুই তৃতীয়াংশ মিলিয়ে 16-17 হাজার এরকম ধরা পড়বে। বাকি 9 থেকে 10 হাজার ভালো বা যোগ্য ক্যান্ডিডেট। গ্রুপ সি, গ্রুপ ডিতে আরো বাজে অবস্থা, ওদের 80% হচ্ছে অযোগ্য। 9-10 বা বিশেষ করে সায়েন্স নিয়ে যারা পড়ে, তারা খুব একটা টাকা দেয় না। তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট বলে তোমাদেরকে আমি প্রশংসা করে বলছি না, সায়েন্সের স্টুডেন্টরা তো ছোটবেলা থেকে একটু ভালো হয়। তারা সারা জীবন পড়াশোনা করে ভালো লেভেলের ভালো ছেলে মেয়ে সায়েন্স নিয়েছে 11-12 থেকে, সেখান থেকে তারা দুর্নীতি করে চাকরি সচরাচর তারা করতে চায় না, বা সচরাচর টাকা দিতে চায় না। তার ফলে যারা দিয়েছে তারা খুব ফাঁদে পড়ে বা লোভে পড়ে বা অন্যকে দেখে হয়তো কোনো না কোনো উপায় দিয়েছে, বাকিরা কিন্তু সায়েন্সে খুব একটা দেয় না। তার ফলে সায়েন্সের যাদের চাকরি গেছে বেশিরভাগই ধরে রাখতে পারো তাদের 90%ই হচ্ছে যোগ্য এবং ভালো, এবং তাদের চলে যাওয়াটা খুব খারাপ। এবার সুপ্রিম কোর্টের যারা দোষ দিচ্ছে, আমি বলবো সুপ্রিম কোর্টের বিন্দুমাত্র দোষ নেই, কারণ আজকে যদি এই চাকরিটা থেকে যেত, বিশ্বাস করো তোমাদের আর জীবনে কোনোদিন চাকরি হতো না। যেটাও পাওয়ার চান্স আছে সেটাও হতো না। যদি বলো কেন স্যার, আর জীবনে টাকা ছাড়া চাকরি হতো না, কারণ তৃণমূল সরকার তখন একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত যে আমরা তো টাকা নিচ্ছি, আমরা চাকরি দিচ্ছি, কে কি করতে পারলো, সুপ্রিম কোর্টে কিছু করতো না। তার ফলে যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, যদিও কিছু জনের খুব ক্ষতি হয়েছে, কিন্তু তাও এটা সমাজের পক্ষে একটা বৃহত্তর ক্ষেত্রে খুব ভালো হয়েছে। কিছু জন খুব খারাপ হয়েছে, কিছু করার নেই। এবার যদি বলো স্যার কাদের খারাপ হয়েছে, সেই 9-10 হাজার যোগ্য প্রার্থীদের খুব খারাপ হয়েছে। বাকিদের খুব ভালো হয়েছে, তারা অযোগ্যই ছিল, তাদের ক্ষেত্রে কোনো কিছু হয়নি। কিন্তু 10,000 বা 9,000 একটা হিউজ, তাদের ক্ষতি হয়েছে, কিন্তু কিছু করার নেই। তাদের যদি বাঁচানোর জন্য সবাইকে যদি বাঁচিয়ে দিত আজকে 20,000, তাহলে আবার বলতো যে না, তাহলে আমরা টাকা দিয়ে করবো, ওএমআর এবার ক্যান্সেল করে দেবো, ওএমআর পুড়িয়ে দিবো, তাহলে কিছু হতো না। তো এই যে ওএমআর যে পুড়িয়ে দিল সেটাও যদি থাকতো, বা ওএমআর যে ডিস্ট্রয় করে দিল সফট কপি হার্ড কপি, সেটা থাকলেও আজকে স্যাগ্রিগেশন যেটাকে বলে পৃথকীকরণ, সেটা করা যেত। ইভেন এখনো অনেক পার্টি বলছে যে ইমেজ, মিরর ইমেজ এখনো এসএসসির কাছে আছে, কিন্তু তারা বের করছে না। একমাত্র যদি বের করে তাহলে তারা ফেঁসে যাবে, যে তাহলে তারা দুর্নীতি করেছে পুরো একদম প্রমাণ হয়ে যাবে। তো সেই কারণে তারা করছে না। কিন্তু এসএসসি যদি চায় এখনো বাঁচাতে পারে, কোনো পার্টি, কোনো সিপিএম, কোনো বিজেপি, কোনো সুপ্রিম কোর্ট কেউ বাঁচাতে পারবে না। সুপ্রিম কোর্টের কাজ না সুপ্রিম কোর্ট প্রত্যেককে ধরবে, কে যোগ্য কে অযোগ্য ধরে ধরে বেড়াবে, ওটা না, সুপ্রিম কোর্ট ওই কাজ করে না। সুপ্রিম কোর্ট কাউকে, কমিশনকে বলবে, সিবিআই কে বলে তারা যোগ্য অযোগ্য। সিবিআই এর লিস্টে 12,000 অযোগ্য বেরিয়ে গেছে, তাও 12,000 ধরে নিয়েছে ওরা, এক তৃতীয়াংশ ওরা পেয়েছে, আর কিছু করে 12,000। এসএসসি ওটাকে বলছে 6,000। যাই হোক, যেটাই বলছে, যেটাই মিল অমিল করে 6,000 হয়েছে, ওই জন্য টেন্টেড। তো এই হচ্ছে বিষয়, তো তাদের চাকরি চলে গেছে। এবার চাকরি যাওয়ার পর যেটা নিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার, সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কি সেই ধোঁয়াশা তৈরি হয়েছে, আমি খুব ভালো করে কালকে পড়েছি সবকিছু। তার আগে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম অনেক কিছু অনেক কথা বলেছে, 3 মাসের মধ্যে চাকরি নিতে হবে, অমুক টমুক, একদমই সব ভুল কথা। 3 মাসের মধ্যে একমাত্র যেটা আমি প্রথমেই বললাম, এই কারণেই বললাম, যারা ইন সার্ভিস ছিল, যারা এসএলপি করে, যারা অন্য জায়গায় চাকরি করতে এখানে চাকরি করেছিল, ওখানে ট্রান্সফার, ওখান থেকে রিজাইন দিয়ে, তারা একমাত্র প্রিভিয়াস জায়গায় যেতে পারবে। সে প্রিভিয়াস স্কুল হোক, প্রিভিয়াস যে কোনো জায়গা হোক, তারা 3 মাসের মধ্যে আবেদন করতে পারবে প্রিভিয়াস জায়গায় যাওয়ার, এবং তাদেরকে 3 মাসের মধ্যে এটা
রিক্রুট করে দিতে হবে, বা তাদের কন্টিনিউশন, তাদের কোনো সার্ভিস ব্রেক হবে না। এইটা 3 মাসের মধ্যে বলেছে, কোথাও বলেনি যে ফ্রেশ সিলেকশন সেটা 3 মাসের মধ্যে নিতে হবে, কোথাও বলা নেই। সেই জন্য যারা 3 মাসের মধ্যে পরীক্ষা হবে বলে আমাকে ফোন করছো বা কল করছো বা বলছো স্যার কি হবে, তাদের 3 মাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না। এবং সেইটা আজকে আমি কালকে রাতে স্ট্যাটাসও দিয়েছিলাম যে সম্ভব না। আর আজকে রাতে আমি দেখলাম, আজকে দেখলাম সকালবেলা যে স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানও বলেছে 3 মাসের মধ্যে সম্ভব না, এবং তারাও একই কথা বলছে 3 মাসের মধ্যে কোথাও দেওয়া নেই। এবং 3 মাসের মধ্যে তারা বলেছে প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ আমাদের ফর্ম ফিল আপ করতেই 3 মাস লেগে যাবে। তারপর আমাদের ইন্টারভিউ, রিটেন, অনেক বড় প্রসিডিওর, এবং 9-10 মাসের আগে এটা হবে না। তার ফলে 9-10 মাস অনেকটাই সময়, সেই সময়টা প্রত্যেকের কাছে পাওয়া যাবে। এবার আসি যে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে স্যার পরীক্ষাতে নতুনরা কি বসতে পারবে। আমাকে অনেকজন অনেক রকম কথা বললো। 1 নম্বর হচ্ছে স্যার লেখা আছে ফ্রেশ রিক্রুটমেন্ট, নিউ রিক্রুটমেন্ট বা কিছু লেখা নেই, বা ফ্রেশ সিলেকশন লেখা আছে, নিউ রিক্রুটমেন্ট লেখা নেই। তো অনেকে আমাকে বললো স্যার ফ্রেশ সিলেকশন মানে ওদের থেকে নিতে হবে, রিক্রুটমেন্ট মানে স্যার সবাই থেকে নেওয়া যায়। এগুলো খুব মানে খুব ভুলভাল যুক্তি আমার মনে হলো। কারণ সিলেকশন বা রিক্রুটমেন্ট এই জিনিসগুলো ভাই সমার্থক শব্দ, কোর্ট কি ইউজ করেছে সেটা কোর্টই জানে, এবং কোর্ট তার ব্যাখ্যা করতে পারবে। তার ফলে এখনো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারাও ধোঁয়াশার মধ্যে আছে, তারাও বললো আমরা লিগালি অ্যাডভাইস দিব, আমরা বলতে পারছি না কারা পরীক্ষায় বসবে। এই কোশ্চিনটা যখন সাংবাদিক করেছেন যে কারা পরীক্ষায় বসতে পারবে, তো তারা বললো যে আমরা এখন এটা লিগালি আমরা দেখবো কোর্ট কি বলেছে, আমরা উকিলদের সাহায্য নিয়ে এটা বলবো। তার মানে তারাও ধোঁয়াশার মধ্যে। তার ফলে এটার কনফার্মেশন কেউ দিতে পারবে না এখনো অবধি যে কারা পরীক্ষায় বসতে পারবে। তুমি প্রেডিক্ট করতে পারো, এক একজন এক এক রকম কথা বলতে পারে, কিন্তু অফিসিয়াল যেটা এসএসসি সেটা এখনো তারা বলেনি, এবং তারা কিছু বলেনি। এবং অফিসিয়াল যে ডিসকাশন, মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্সে একটা কথা বললো যে তারা দেবে, কিন্তু মমতা ব্যানার্জি তো কিছু জানে না। আর মমতা ব্যানার্জি যদি হুটহাট করে সবকিছু করতে চায়, তাহলে আবার সেটা কেস হবে, তার ফলে আবার স্টে অর্ডার চলে আসবে। সেই জন্য কেস যাতে না হয় সেই অনুসারে তারা এবার খুব কি বলবো যে মেপে মেপে কাজ করবে। এবং এই যে কেসটা হলো, এবং এর ফলে কি হলো যে এরপর দুর্নীতি আর হবে না। বিশেষ করে আমি বলি তোমাদের, আমি জানি না তোমরা আমাকে বিশ্বাস করো কিনা, মাদ্রাসা সার্ভিস কমিশন একটা কেস হয়েছে আপার প্রাইমারি, কেসটা দুর্নীতির জন্য হয়নি। অনেকে ফেসবুকেও দেখলাম, আমার একটা গ্রুপে একজন শেয়ার করেছে স্যার দুর্নীতি হয়েছে, ওএমআরসির বিকৃত হয়েছে। না, মাদ্রাসা সার্ভিস কমিশনের এইবার যে পরীক্ষাটা হলো 2023-এর, 2024-এ এটা পরীক্ষা, 2025-এ এটা রিভেরিফিকেশন ইন্টারভিউ যেটা হলো, সেখানে কোনো রকম দুর্নীতি হয়নি। তাহলে স্যার কেস কেন হলো? কেস হলো তারা বিএড নন বিএড এর একটা ছোট্ট মিস্টেক করেছে, বা ত্রুটিগত ভুল, নিয়ম ভঙ্গ। নিয়ম ভঙ্গ আলাদা জিনিস, সেটা নিয়ম আবার ঠিক করা যায়, কিন্তু দুর্নীতি আলাদা জিনিস। তার ফলে যারা যারা মাদ্রাসা দিয়েছে তাদের যদি স্টে অর্ডারও আসে, যদি তাদের প্যানেল ক্যান্সেল হবে না, স্টে অর্ডার আসে, তাহলেও চিন্তা করার কিছু নেই। সেই স্টে অর্ডারকে তারা যদি কমিশন চায়, মাদ্রাসা সার্ভিস কমিশন, তাহলে সেই কমিশন সেই ভুলগুলো করেছে, ভুল ওটা দুর্নীতি না। যে তারা প্রথমে নন বিএডদের ডেকে নিয়েছে যারা লিগালি তারা বসতে পারে না, তারপর নন বিএডদের পরীক্ষা নিয়েছে, নন বিএডদের মানে পার্সুইং বিএড যারা বলছে তাদের পরীক্ষা নিয়েছে, বিশেষ করে 21-23 বা 22-24-এ বিএড, তাদের পরীক্ষা নেওয়ার পর তাদের ইন্টারভিউ নিয়েছে, সমস্ত কিছু করে টোরে এবার বলছে না নন বিএডটা দিতে পারবে না। তার ফলে কি হয়েছে, একটা জটিলতা তৈরি হয়েছে। কেন? তার মানে তারা নন বিএটা সত্যি দিতে পারবে না লিগালি। এবার যদি বলো স্যার তাহলে একটা অ্যাডভার্টাইজমেন্ট পরে বের করেছিল, ওরা ভুল বুঝেছিল। মানে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন ভুল বুঝেছিল? ওটা একমাত্র কোর্ট রায় দিয়েছিল যারা টেট তারা একমাত্র, পার্সুইং যারা আছে বিএড তারা একমাত্র টেট দিতে পারবে। কিন্তু মাদ্রাসাটা ভুল বুঝেছিল বা ইচ্ছে করে করেছিল, সেখানে আমি যেতে চাইছি না, মোট কথা সেটা ভুল হয়েছে। এবং সেই ভুলে কি তারা সবাইকে ডেকে নিয়েছে যারা যারা পার্সুইং বিএড তাদের পরীক্ষা। তার ফলে যারা যারা পার্সুইং বিএড 21, 23, 22, 24 তারা বাদ যাবে। এবার যদি বলো স্যার তারা কেস করবে, সেই কেসটা টিকবে না। কেন টিকবে না? কারণ হাইকোর্ট বলে দিয়েছে যে পার্সুইং বিএডটা করতে পারবে না। এবার যদি বলো স্যার পার্সুইং বিএডটা যদি বাদ চলে যায়, তাহলে কি হবে? তাহলে একটা হচ্ছে যে আবার ইন্টারভিউ নিতে হবে, যেটা আমার মন বলছে। কেন? কারণ ইন্টারভিউ না নিলে যারা অলরেডি যারা পার্সুইং বিএড, ধরো একটা জায়গায় 15টা সিট বা 10টা সিট, 15 জনকে ডেকেছে 1:1.5 করে, তাহলে 15 জনকে যদি ডাকে, সেখানে যদি 10 জনকে যদি চাকরি দেয়, তাহলে 15 জনের ইন্টারভিউ নিয়েছে। এবার 15 জনের মধ্যে যদি 5 জন বা 7 জন যদি 21, 23, 22, 24-এর বিয়ে হয়, তাহলে বাদ গেল। তাহলে আবার তো 5-7 জনকে আমাকে বাইরে ওখান থেকে ডাকতে হবে, আমার লিস্ট থেকে ডাকতে হবে। তার ফলে তাদের আবার ইন্টারভিউ হবে, তারপর তাদের প্যানেল হবে। তার ফলে এটা একটা জটিলতা কিন্তু তৈরি হয়েছে এই মাদ্রাসাতে। এই জটিলতা যতদিন না সমাধান করবে মাদ্রাসা সার্ভিস কমিশন, ততদিন কিন্তু এই জিনিস ঝুলতে থাকবে। তবে দুর্নীতি হয়নি, যাদের চাকরি হবে তাদের ফ্রেশ ভাবে চাকরি হবে। মাদ্রাসাতে 1%ও দুর্নীতি মাদ্রাসা সার্ভিস কমিশনে হয়নি। এবার যদি কিছু হয়ে থাকে, সেটা খুব সামান্য নগণ্য, সেটা আমার জ্ঞান নেই বা আমার জানা নেই। কিন্তু নর্মালি আমি আমার ছাত্রছাত্রী বা যত যা দেখেছি, যে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো দুর্নীতি করেনি। বিশেষ করে এবার আপার প্রাইমারিতেও কিন্তু আর পরবর্তীকালে যেটা হচ্ছে, সেখানে কিন্তু দুর্নীতি হচ্ছে না। এবার কমিশন কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা বুঝে গেছে যে দুর্নীতি যদি করি তাহলে কিন্তু আমরা টিকতে পারবো না, বা এই চাকরি বাতিল যাবে। তার ফলে এর পরবর্তীতে যে এসএসসি হবে, সেখানে কিন্তু কমিশন খুব মেপে ধীরে ধীরে লিগালি সবকিছু করবে। তার ফলে দুর্নীতির কোনো চান্স নেই, টাকা দিয়ে কোনো কিছু চান্স নেই, র্যাঙ্ক জাম্পিং, ওএমআর বিকৃত, এই সমস্ত কিছু চান্স নেই। এটা একটা খুব ভালো পয়েন্ট তোমাদের কাছে। এইবার কারা দিতে পারবে এসএসসিটা, সেটা একমাত্র কমিশন ছাড়া কেউ বলতে পারবে না।
তবে আমার যদি বলো স্যার আপনার মতামত কি, আমার মতামত বলছে বা আমি চাই এই 25,700 প্লাস যেই চাকরিটা আছে এখনো, মমতা ব্যানার্জি বলছে 1 লাখ অমুক তমুক, আমি অতটা ছেড়েই দিচ্ছি, আমি যদি 30-25 হাজার যদি ধরি, সেই 50-60 হাজারের যদি একসাথে রিক্রুটমেন্ট করে এবং 2016-র ক্যান্ডিডেট বা 2017 বিএড থেকে শুরু করে 2024-25 অব্দি আশা করি তারা দিতে পারবে, যেহেতু ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি বা অ্যাপ্লিকেশন বেরোয়নি বা অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। তাহলে এই যে এত বছরের ছেলেরা আছে সবাই যদি দিতে পারে, ভালো হবে, প্রচুর সিট হবে এবং আশা করি একটু ভালো পড়াশোনা করলে অনেকের চাকরি হবে। একদম, কারণ এর আগের বার 3 লাখ পরীক্ষার্থী ছিল, 2,90,000, 2,90,000-এর মধ্যে 10,000 15,000 সিট ছিল। 9 10 আর 11 12 কথা বলছি আমি, আমি গ্রুপ সি গ্রুপ ডি বলছি না। তো এর মধ্যে বুঝতেই পারছো যে খুব একটা খারাপ সিট না, কারণ যারা মাদ্রাসা দিয়েছে তারা বুঝতেই পারছো যে মাদ্রাসাতে 862 আর 211 বা 811 আর 262 হাজার সামথিং সিট ছিল সেখানে। ওখানে 9 10-এ মনে হয় 9 10 হাজার, আর 11 12-এ হয়তো 2 3 হাজার কত ছিল, মনে 12 13 হাজার সিট, তার মানে অনেকটাই, 10 গুণ 12 গুণ। সেই ক্ষেত্রে মাদ্রাসাতেও যা ক্যান্ডিডেট ছিল আগের বার 2016-তে, এসএসসি তো তাই ক্যান্ডিডেট, তার ফলে 10 গুণ বেশি সিট থাকা মানে অনেকটা বেশি সুযোগ। এবং এই জিনিসটা, ওই সিটটা যদি অ্যাড হয়ে যায়, প্লাস যদি আমাদের 30-35 হাজার, যাই হোক সেটা মমতা ব্যানার্জি বলছে 1 লাখ, আমি অতটা বিশ্বাস করি না, কিন্তু যাই হোক সেটা যদি 50-60 হাজার সিট হয় তাহলে হিউজ সিট, এবং একটু ভালো পড়াশোনা করলেই চাকরি হবেই, গ্যারেন্টি। তবে এটাই ব্যাপার যে নতুনদেরকে বসতে দেবে কিনা, তবে আমার মনে হয় নতুনদেরকে যদি বসতে না দেয় তাহলে আবার কেস হবে, এবং নতুনরা বসার যথেষ্ট যোগ্য। আমি পড়াই বলে আমি বলছি না, নতুনদেরকে অবশ্যই, কারণ সুপ্রিম কোর্টের রায়, ওনারা যারা কোর্টের জাজ বা কোর্টের যারা লয়ার তারা আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু আমার যা মনে হলো বা আমি যেটা বুঝলাম এতক্ষণ ধরে 2 3 বা কালকের থেকে, সেটা হচ্ছে যে ওরা কিছু মেনশন করেনি। আর এজ রিল্যাক্সেশন বা এই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো দিচ্ছে, সেগুলো কিন্তু যারা চাকরি ওই মানে ওই প্যানেলে যারা ছিল, যারা 2016-তে হয়তো অ্যাপ্লিকেশন করেছিল, অ্যাপ্লিকেশন করার পর হয়তো তারা চাকরি পায়নি বা কিছু পায়নি, তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন কিছু বলেনি। একমাত্র বলেছে যারা ফিজিক্যালি ডিসেবল বা ভিজুয়ালি ডিসেবল তাদের এজ রিল্যাক্সেশন প্লাস সাম কনসেশন, আর যারা হচ্ছে নন টেম্পটেড তাদের এজ রিল্যাক্সেশন, বাকি কোনো কনসেশন বলেনি। এবার যদি কমিশন চায় যে না তাদের ইন্টারভিউতে বেশি নাম্বার দেবো, এই দেবো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউ হওয়া উচিত, এবং ওএমআর শিট 10 বছর 20 বছর এগুলো সংরক্ষণ করা উচিত, তার ফলে খুব একটা দুর্নীতি করতে পারবে না, খুব একটা কিছু করতে পারবে না। এবার তোমরা যদি মানে একজোট হয়ে এটা একটা প্রতিবাদ করো বা এটা যদি দেখো, তাহলে অবশ্যই তোমরাও সুযোগ পাবে। এবং এই সুযোগটা তোমাদেরকে আমি এই কারণে বলছি যে তোমাদের এই সুযোগটা যদি চলে যায় হাত থেকে, তাহলে বিশ্বাস করে এসএসসি আবার কবে হবে ঠিক নেই। আমি একদম সত্যি কথা বলছি, কারণ তৃণমূল সরকার আসার পর 2011-তে, ওটা সিপিএম সরকারের নোটিফিকেশন ছিল, সেই 2011 সালে যে এসএসসিটা হয়েছে সেখানেও দুর্নীতি হয়েছে, 2013-তে যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটির চিত্তরঞ্জন মন্ডল বলে একজন স্যার আছেন, উনি সেকেন্ড কাউন্সিলিং এর পর, উনি চেয়ারম্যান ছিলেন, উনি পদত্যাগ করেছিলেন কারণ উনি জেনে গেছিলেন যেটা দুর্নীতি হচ্ছে। সেকেন্ড কাউন্সিলিং এর পর যারা ওয়েটিং ছিল সেখানে 2013 সালেও দুর্নীতি হয়েছে, ভালো দুর্নীতি হয়েছে, কিন্তু সেটা খুব সামান্য পরিমাণে, সেটা কেউ বলার নেই বা সেটা এখন প্রমাণ করা যাবে না, বা যাই হোক সেটা গেলে পরে। কিন্তু তারপর থেকে তৃণমূল সরকার টোটাল 11 + 25 14 বছরে একটা রিক্রুটমেন্ট নেই, কোনো এসএসসি নেই, একটা মাদ্রাসা 12-তে তাও দুর্নীতি, একটা এই 2024-এ এটাও আটকে আছে, জানি না কি হবে। পিএসসি কিছু হয়েছে, পিএসসিটাতে খুব কম সিট থাকে, খুব লিমিটেড সিট থাকে, সেগুলো হয়েছে, তার ফলে এত ভ্যাকেন্সি আছে কিন্তু পরীক্ষা হচ্ছে না। আর স্কুল সার্ভিস কমিশন তো বুঝতেই পারছো, 14 বছরে যে একটা এসএসসি নিতে পারে না, সে আর 1 বছরে তাদেরটা নেবে, এই 25,700টা নেবে, তারপর তোমাদেরটা নেবে, সম্ভব না। তাহলে তোমাদের জীবনও আর হবে না, তোমাদের বয়স পার হয়ে যাবে। তার ফলে তোমরা নিজেরা সচেতন হও, তোমরা কি করার করো, কিন্তু তোমরা একজোট হয়ে যাতে তোমাদেরও ফ্রেশার্সরাও যাতে হয়। দেখো এবার অনেকেই আমাকে খারাপ ভাবতে পারে, যাদের চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে যদি ফ্রেশার্সরা বসে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা হবে না। কেন হবে না? কারণ দেখো যারা 2016 অবধি যারা চাকরি করেছে, মানে 2016-র ব্যাচ, চাকরি পাওয়ার পর আমাদের বাঙালিদের মেন্টালিটি হয়ে যায় চাকরি তো পেয়ে গেছি, পড়াশোনা ছেড়ে দেবো। তারা যথেষ্ট যোগ্য, তারা যথেষ্ট পড়াশোনা করে চাকরি পেয়েছিল, কিন্তু এক সময় থাকে যে এত বছর ধরে পড়াশোনা করলাম, এবার চাকরি পেয়ে গেলাম, এবার 9 10 11 12 পড়াবো, এত অনার্সের জিনিস নেই, এমএসসি জিনিস নেই, চাকরির পরীক্ষার জিনিস এখন কেন পড়তে যাবো, খুব স্বাভাবিক। তার ফলে তারা চাকরির পরীক্ষার যে সিলেবাস সেটা পড়তে থাকে না, পড়াশোনার সঙ্গে ডিটাচ হতে থাকে, তার ফলে তারা শুধুমাত্র 9 10 11 12 পড়াতে পারে। কিন্তু যারা এখন রানিং পড়ছে, বিশেষ করে আমার ব্যাচে কিছু স্টুডেন্ট আছে, কিছু না অনেকজনই আছে, তাদের যে এখন প্রিপারেশন, দুর্ধর্ষ প্রিপারেশন, তো তারা যদি পরীক্ষা দেয়, 2016 সালের যারা চাকরি থেকে এখন বরখাস্ত হলো বা চাকরি যাদের চলে গেল, তারা খুব একটা সুবিধা করতে পারবে না বেশিরভাগ জন।
তারা কিন্তু পিছিয়ে যাবে। কিছুজন পারবে অবশ্যই, যারা পড়াশোনার সঙ্গে যোগাযোগ, বা যারা 9-10 ছিল, 11-12 সঙ্গে পড়ছিল, তারা পারবে। কিন্তু এমনি ফ্রেশারদের সঙ্গে লড়াই করাটা খুব একটা সহজ হবে না। তার ফলে তাদের ক্ষেত্রে যারা চাকরি চলে গেল 16-র ব্যাচ, তাদের ক্ষেত্রে যদি ফ্রেশার্সরা চাকরি না দিতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে হিউজ সুবিধা, তাদের মোটামুটি সবারই হয়ে যাবে। নন টেম্পটেডদের বলছি, মোটামুটি হয়ে যাওয়ার সুযোগ আছে। আর দেখো, তারা 2016-তে ফর্ম ফিল আপ করেছিল, বেশিরভাগই প্রাইভেট জব, বেশিরভাগই অন্য জায়গায় জব পেয়ে গেছে, এসএসসি হচ্ছে না বলে। তো বেসিক্যালি ক্যান্ডিডেট ওদের কমে যাবে, খুব কম ক্যান্ডিডেট থাকবে, তাদের পাওয়ার সুযোগটা বড় অনেকটাই বেড়ে যাবে। কিন্তু তোমরা যদি এই 7-8 বছরের বিএড যদি থাকো, তাহলে কিন্তু ওদের সুযোগটা অতটা সহজ হবে না। ওদেরকেও খাটতে হবে, ওদেরকেও পড়তে হবে, তবে তোমাদের সুযোগ কিন্তু বেড়ে যাবে, কারণ সিট সংখ্যা বেড়ে যাবে, অনেক কিছু। তার ফলে তোমাদের, আমার মতে তোমাদের হওয়াটা খুব উচিত। এবং এইবার যদি তোমাদের না হয় এসএসসি, ওদের পর যদি তোমাদের হয়, কবে হবে ঠিক নেই। বিশ্বাস করো, 2026 হচ্ছে লাস্ট সময়। সরকার থাকুক, সরকারের পরিবর্তন হোক, কিন্তু এই সরকার কিন্তু এরপর থেকে গেলেও পরীক্ষা নিবে না। পরিবর্তন হলে নতুন সরকার কি করবে সেটা আমার দেখার দরকার নেই, বা আমি জানতেও চাই না, বা আমার জানার দরকার নেই সেটা কি হবে, আমি জানিও না। সেই জন্য 2025-এর শেষের দিকে একটা পরীক্ষা যেটা হতে চলেছে, বা 2026-এর প্রথমে, সেটাতে কিন্তু যে করেই হোক চেষ্টা করে যাতে তোমাদের হয়। সেটা কিভাবে করবে না করবে, লিগালি অ্যাডভাইস নিয়ে যে করে করবে সেটা করার চেষ্টা করো। এবং তার জন্য একজোট হোক, কোনো গ্রুপ করো, যাই করো। কারণ এটা হওয়া উচিত, আমার মনে হয় হওয়া উচিত। কেন শুধু ওরা পরীক্ষা দিবে, সবাই পরীক্ষা দেওয়া উচিত। ওদের ক্ষেত্রে ওরাও পরীক্ষা দিক। হ্যাঁ, আমি জানি যে ওদের ক্ষেত্রে একটু কনসেশন দেওয়া উচিত। কিন্তু দেখো, আজকে 10 বছর ধরে তো তোমরাও যোগ্য, তোমাদেরও তো চাকরি হচ্ছে না। আজকে 10 বছর ধরে তোমরা যোগ্য না? শুধু কি ওরাই যোগ্য? তোমরাও তো যোগ্য। বা যে অযোগ্যরা ঢুকেছে, তার জায়গায় যে যোগ্যগুলো বাদ গেল, তাদের কি হবে? তারাও তো 10 বছর ধরে পেলো না চাকরি। তোমরা যে 10 বছর ধরে বিএড করলে, তোমরা যে পড়াশোনা করছো, তোমরা যে আমার কাছে পড়ছো, যার কাছেই পড়ো, এই যে পড়াশোনার মধ্যে করছো, তোমাদের যে সংসার হচ্ছে না, তোমাদের যে টাকা পয়সার সমস্যা, তোমাদের যে বিয়ে করতে পারছে না অনেকে, বা অনেকে আছে যে চাকরি হচ্ছে না বলে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে তার বাবা মারা, তো এই জিনিসগুলো তো তোমাদের ক্ষেত্রেও ক্ষতি হচ্ছে। এটা তো অন্যায়। এটাও তো বলতে হবে কাউকে, এটা তো কেউ বলছে না। এই জিনিসটাও তো অবশ্যই। এবং তোমরা আরো বেশি যোগ্য। এখনকার ছাত্রছাত্রীরা যারা এবার মাদ্রাসা পাবে, আমি বুক ফুলিয়ে বলতে পারি, আমার যতগুলো ছাত্র যারা মাদ্রাসা পেয়েছে রিটেনে, বা যারা আমার ছাত্র না, যারা এমনি পেয়েছে, বিশাল ভালো ছেলে মেয়ে, প্রচন্ড ভালো ছেলে মেয়ে, আমি নিজে বলতে পারি। প্রচন্ড ভালো ছেলে মেয়ে, তাদের মধ্যে প্রচুর কোয়ালিটি আছে। এবং তারা কলেজে পাওয়ার যোগ্য, কিন্তু কলেজ সার্ভিস কমিশনও দুর্নীতিতে ভরে গেছে বলে তারা পাচ্ছে না। কলেজ সার্ভিস কমিশনের এরকম টিচারদের আমি নাম বলে দেবো, এই টিচার আছে যারা তাদের গাইডরা পরীক্ষাতে ইন্টারভিউতে বসেছে বলে চাকরি হয়েছে। দুর্নীতি এক জায়গায় হয়নি, প্রচুর জায়গায় হয়েছে। উচ্চশ্রী, আজকে ভালো ভালো টাউনের ভালো ভালো স্কুলে সব 2 নম্বরই টিচাররা বসে আছে। কেন 2 নম্বরই টিচাররা? তাদের র্যাঙ্ক প্রচুর পিছনে। আমি 2 নম্বরই বলাটা ভুল, তাদের র্যাঙ্ক প্রচুর পিছনে, হয়তো র্যাঙ্ক তাদের 5,000। যেই স্কুলে 1 র্যাঙ্ক, 2 র্যাঙ্ক, 3 র্যাঙ্কের ছাত্রছাত্রীরা চান্স পায়, সেখানে 5,000 উচ্চশ্রীতে টাকা দিয়ে বা টাকা না দিয়ে হোক, তারা ভালো ভালো স্কুলে বসে গেছে। কেন? ওখানেও দুর্নীতি হয়নি? প্রচুর দুর্নীতি হয়েছে। যারা 1, 2, 3 র্যাঙ্ক, তারা ওই সমস্ত স্কুলে পড়ানো উচিত, শহরের সুপার সুপার স্কুল, দুর্ধর্ষ সব স্কুল। আর পিছনের দিকে কোন গ্রাম থেকে যে একদম লাস্টে র্যাঙ্ক করেছে, সে কিছু টাকা দিয়ে বা তৃণমূলের লিডার ধরে বা যে করেই হোক, সে ওই স্কুলে পড়াচ্ছে। পারবে? ওর যোগ্যতা আছে? যোগ্য অযোগ্য অনেক ব্যাপার থাকে, শুধু চাকরি পাওয়া যোগ্য না। চাকরি পাওয়ার মধ্যে প্রথম দিকে র্যাঙ্ক করা যারা আর লাস্টের দিকে র্যাঙ্ক করা, তাদের মধ্যে বিশাল ডিফারেন্স থাকে, তোমরা জানো কি বলতে চাইছি আমি। যে আজকে মাদ্রাসাতে যে 1 থেকে 10 র্যাঙ্ক করবে, আর যে 90 র্যাঙ্ক করবে বা 98 র্যাঙ্ক করবে, তাদের পার্থক্য নেই? পার্থক্য আছে। একজন সুপার র্যাঙ্ক করেছে, সে 70 কাট অফ পেয়েছে, একজন 48। একজনের ইন্টারভিউতে 10-এ 10, একজন ইন্টারভিউতে 10-এ 4, 5, 6। তো এই যে পার্থক্যটা অবশ্যই আছে, তাদের মধ্যে কোয়ালিটির পার্থক্য নেই? তাহলে আমি শহরের মেন স্কুলে আমি যত যোগ্য, আমি এখন টাউনের মধ্যে পড়াবো, আমি আমার বাড়ির সামনে পড়াবো, আমি যেখানে পাবো সেখানে পড়াবো, আমি 1 র্যাঙ্ক করেছি। আর তা না করে আমাকে তখন গ্রামে পাঠিয়ে দিল, সিট সংখ্যা কমিয়ে দিয়ে আমাকে বললো শহরে সিট নেই। আর তারপর উচ্চশির সময় শহরে সিট বেরিয়ে গেল, আর ভালো ভালো স্কুলে শহরে আজে বাজে সব গ্রামের স্কুলের টিচারদেরকে দিয়ে আসলো। আজে বাজে বলাটাও আমার ভুল, কিন্তু তারা অতটা যোগ্য না। তারা যেখানে যাওয়ার, তুমি পিছনে র্যাঙ্ক করেছো, তুমি পিছনে থাকবে, কিন্তু কিছু করার নেই। এগুলো সব এবার মিউচুয়াল ট্রান্সফার হও, ঠিক আছে, কিন্তু তুমি উচ্চশির মাধ্যমে টাকা নিয়ে, তোমার এমনি সময় তোমার স্কুলে সিট থাকে না, আর উচ্চশির সময় তোমার ফাঁকা সিট বেরিয়ে যাচ্ছে, যেটা মাদ্রাসার ক্ষেত্রে এবার করেছে। মাদ্রাসার ক্ষেত্রে এখন বলছে 5,500, 6,000 সিট আছে। তাহলে এই একটু কিছুদিন আগে, 1 বছর আগে যে হলো, সেখানে 1,729 কি করে সিট হয়? তাহলে তুমি 5,000 সিট লিখিয়েছো, তাহলে ভোটের জন্য লুকিয়েছো। তাহলে 1,700 সিট যদি তখন একবারে যদি আমি 7,000, 8,000 দিতাম, তাহলে অনেক ছাত্রছাত্রী পেতো কিনা? তাহলে সেটা না করে ইচ্ছা করে শহরের স্কুলগুলোকে লুকিয়ে দেওয়া হয়েছে। এবার যারা মাদ্রাসাতে চান্স পাবে, কেউ শহরে পাবে না, সব গ্রামে পাবে, কারণ শহরের স্কুলগুলো এই 25-এর আগে টোপ দিয়ে, এগুলো সব ভোটের সময় এগুলো দুর্নীতি চলছে। এই দুর্নীতিগুলোকে বন্ধ করতে হবে, নাহলে কিচ্ছু করে না। এবং এগুলো তোমাদের অনেকে হয়তো জানো, অনেকে না জেনে এগুলো বুঝতে পারো না। তো এই জিনিসপত্রগুলো মারাত্মকভাবে বাজে হয়েছে, এবং এই কারণেই আমি পার্সোনালি এই যে রায়টা বেরিয়েছে, এই রায়ের পক্ষে।
সুপ্রিম কোর্ট একদম যথার্থ রায় দিয়েছে। যারা যোগ্য, যাদের চাকরি গেছে, তাদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু কিছু করার নেই। কারণ তাদের যদি আজকে চাকরি থাকতো, তাহলে একটা বৃহত্তর ক্ষতি হয়ে যেত সমাজ ব্যবস্থার, এবং তোমাদের, বিশেষ করে তোমরা একদম শেষ হয়ে যেত, জীবনে চাকরি পেতে না, যেটা এখন সুযোগ আছে। তবে একটাই জিনিস, পরীক্ষাটা যাতে এসএসসি তোমাদেরকে নেয়। যদি তোমাদেরকে নেয়, আমি এখনো কনফার্ম না, আমি বলতে পারবো না আমি কি ভাবি বা আমার কি মন চাই, সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কমিশন কি করবে। কমিশন কিছু বলছে না এখনো, কারণ কমিশন এখন যেটাই বলবে সেটাতেই কেস হয়ে যাবে, যেটাই করবে সেটাতেই কেস হবে। কমিশন খুব লিগালি করবে। এবং আমি যা পড়ে বুঝলাম, আমি তো অত উকিল না বা আমি তো জজ না, আমি যা পড়ে বুঝলাম বা আমি যা কথা বলে বুঝলাম, তাতে কোথাও লেখা নেই যে শুধুমাত্র 2016-র ক্যান্ডিডেটরা বা যারা ফর্ম ফিল আপ করেছে তারাই পরীক্ষায় বসতে পারবে। একদমই লেখা নেই। খালি বলা আছে তারাও ফ্রেশ রিলেকশনের মধ্যে বসতে পারে, এজ রিল্যাক্সেশন দিয়ে। আর ফিজিক্যালি যারা ডিসেবল তারাও এজ রিল্যাক্সেশন দিতে পারে, কিন্তু পাশাপাশি তাদেরটা লেখা আছে কনসেশন, কিন্তু নর্মালদের কনসেশন নেই। আর বাকি কিছু বলা নেই। এবার আমার মতে যদি সবাই পরীক্ষায় না বসতে পারতো, তাহলে শুধুমাত্র দিত যে অনলি ওরাই পারবে যারা ফর্ম ফিল আপ করেছে। আর অনেকে বলছে ফ্রেশ সিলেকশন, ফ্রেশ রিক্রুটমেন্ট, ওরা ঘুরে ফিরে একই, এগুলো সব কোর্টের ভাষা। সিলেকশন রিক্রুটমেন্ট একই। আমি যদি বলি কোথাও সিলেকশন হলো আমার, তার মানে আমি জয়েন করলাম, আমার রিক্রুট হলো, ব্যাপারগুলো একই। তো সেই ক্ষেত্রে এখন জানি না কোর্ট কি বলেছে, সেটা সুপ্রিম কোর্ট বললেই বোঝা যাবে, বা যদি উকিলরা কি বলছে না বলছে এটাই বোঝা যাবে, ঠিক আছে? তো যেটা বলার সেটা হচ্ছে, যদি তোমাদের পরীক্ষা হয়, তাহলে একটা ভালো সুযোগ আছে, পড়াশুনোর মধ্যে থাকো। আর যাদের চাকরি চলে গেছে তাদের কাছে তো আছেই, তারা তো পরীক্ষা দিতে পারবে, সেটা তো তারা জেনে গেছেই। তার ফলে তাদের তো ইমিডিয়েট পড়াশোনা শুরু করা উচিত, কারণ দুঃখ কষ্ট নেগেটিভিটি তার কিছু নেই, কিচ্ছু করার নেই। কারণ যাদের চলে গেছে তাদের বেসিক্যালি আর কান্নাকাটি করে বা রিলেটিভরা কে কি বলছে, সোশ্যাল মিডিয়া থেকে কি বলছে দেখে লাভ নেই। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া প্রথমেই বন্ধ করা উচিত, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা উচিত তাদের। কোথাও কিচ্ছু শুনে লাভ নেই, খবরের মিডিয়া দেখানো উচিত না। পড়াশুনো শুরু করা উচিত। পড়াশুনো শুরু করলে নেগেটিভিটিটা মন থেকে দূর হয়। অনেক সময় কি হয় যে আমাদের মধ্যে একটা নেগেটিভিটি থাকে, যে পেলাম না। দেখো, চাকরি চলে যাওয়া তো একটা বিশাল কষ্টের। যারা চাকরি পায় না ইন্টারভিউ দিয়ে, তারা এই জিনিসটা বোঝে। চাকরি রিটেন হলো, ইন্টারভিউ হলো, বা রিটেনে 0.5-এর জন্য হলো না, 1-এর জন্য হলো, এগুলো তোমরা সবাই জানো। কারণ তোমরা যেহেতু চাকরি পাওনি অনেকেই, তোমরা মোটামুটি সবাই এই পর্যায়ে দিয়ে গেছো, এই দুঃখটা তোমরা ফিল করো। আর যিনি চাকরি পেয়ে গেছেন, বা যারা চাকরি পেয়ে গেছেন, তাদের চাকরিটা চলে গেল, একটা টাকার ইনকামটা চলে গেল, ফলে যথেষ্ট ভেঙে পড়ার মতোই ঘটনা। কিন্তু কি হবে, মানে ভেবে তো আর লাভ নেই। যদি এগিয়ে না যাই, তাহলে তো পিছিয়ে থেকে যাব। তার ফলে পড়াশোনাটাও শুরু না যদি না করে, তাহলে কি হবে, যে তারাও আবার হারিয়ে যাবে, তারাও আবার পিছিয়ে যাবে, নতুনদের সঙ্গে তারা পারবে না। বা পুরাতনরাও যারা শুরু করেছে তাদের সঙ্গে পারবে না, তার ফলে তাদেরও এটাকে আর বেশি দিন নেগেটিভিটির মধ্যে থেকে লাভ নেই, বা ওটা নিয়ে ভেবে লাভ নেই। নতুন ভাবে শুরু করতে হবে। তবে হ্যাঁ, মমতা ব্যানার্জি হোক বা তৃণমূল সরকার হোক বা কমিশন হোক, তারা চেষ্টা করবে দ্রুত পরীক্ষাটা নিতে, কারণ তারা বুঝতে পেরেছে যে দেওয়ালে পিঠ থেকে গেছে। তার ফলে তাদের কিছু করার নেই। গোটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত নাগরিকরা জেগে উঠেছে মোটামুটি। আমি জানি না গ্রামে গঞ্জে কি প্রভাব পড়েছে, কিন্তু শহরের ক্ষেত্রে বিশেষত এটা খুব প্রভাব পড়েছে। এবং তার ফলে বিশেষ করে স্কুল চলতে পারছে না। অনেক স্কুলে হেডমাস্টাররা আজকে দেখছি কোশ্চিন দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, নেই। আমাদের মালদা টাউনে ফারাক্কাতে একটা স্কুল আছে, মুর্শিদাবাদের ফারাক্কাতে অর্জুনপুর হাই স্কুল, সেখানে 35 জন টিচার, টোটাল 70-70 টিচার ছিল, তার মধ্যে 35 জন বাদ। তাহলে এরকম 50% টিচার যদি বাদ চলে যায়, তাহলে সায়েন্স ডিপার্টমেন্ট অকেজ হয়ে যাবে, আর্টস ডিপার্টমেন্ট অকেজ হয়ে যাবে, স্কুল অকেজ হয়ে যাবে, সেটা চলতে পারে না বেশি দিন। এবং 2011 থেকে 2015 অব্দি কোনো রিক্রুটমেন্ট নেই বেসিক্যালি। বেসিক্যালি কোনো রিক্রুটমেন্ট নেই 15 বছর। সিপিএম সরকার প্রত্যেক বছর 10,000 করে রিক্রুটমেন্ট হতো, 10, 12, 8, 9, 10 বছর। 98 থেকে দুবার বাদ গেছে, 2000 আর 2004 বা কোন সম্ভবত। সেখানে 10-10 করে যদি ধরি, তাহলে 10 বছর বা 12 বছরে 1 লাখ রিক্রুটমেন্ট। আর এই 14 বছরে কিছু নেই। তাহলে তো এমনি নর্মালি 1 লাখ ভ্যাকেন্সি হওয়ার কথা, যেখানে স্টুডেন্টস রেশিও যদি মানা হয়, তাহলে সেইটা তো হওয়া উচিত, সেখানে কিচ্ছু হচ্ছে না। তার ফলে তোমরা কিন্তু, যারা যারা প্রিপারেশনের মধ্যে আছে, তারা প্রিপারেশন নিতে থাকো, কিন্তু পাশাপাশি এটা দেখো যাতে তোমরাও পরীক্ষায় বসার সুযোগ পাও। সেটার জন্য কি করতে হবে না করতে হবে তোমাদের ব্যাপার। কারণ একবার যদি তাদের নিয়ে, শুধুমাত্র 2016 নিয়ে এটা করে, তাহলে ওইটা কবে রিক্রুট হবে, কবে কি করবে? আর এসএসসির মতো অপদার্থ কমিশন আমার মনে হয় না প্যারালালি দুটো পরীক্ষা কন্ডাক্ট করতে পারবে। তার ফলে একটা হওয়া উচিত, এবং একটা হলে তোমাদের ভালো হবে, প্রচন্ড ভালো হবে। এবং চাই যে এটা হোক হোক, মানে এটা না হলে খুব ক্ষতিকর হয়ে যাবে তোমাদের, বুঝতে পেরেছো? তো যাই হোক, এত কিছু বলার ছিল আমার, ঠিক আছে? তো আশা করি ব্যাপারগুলো সব বুঝতে পারলে। যে যেটা বললাম, খুব একটা কোয়ারি আর থাকবে না। তাও যদি কারোর কোনো কোশ্চিন থাকে রিলেটেড, আমাকে করতে পারো। কারণ আজকে আমি এসছি ডিসকাশন করার জন্য, আমার ক্লাসও ছিল আজকে, কিন্তু আমি বললাম ছেড়ে দাও, আমার শরীরটাও ভালো না। যদিও আমি কথা বলতে বলতে আমি জোরেই কথা বলি, আমি আমার ছাত্রদেরকেও বলি যে আমি শরীর ভালো না থাকলেও আমি যখন বলতে শুরু করি তখন আমার ইয়ে হয়, পরবর্তীকালে একটু কষ্ট হয়। যাই হোক, তো যদি কারোর কোনো কোশ্চিন থাকে এক এক করে আমাকে কোশ্চিন করো, ঠিক আছে? অনেকেই আছো যেহেতু, একসাথে সবাই মাইক আনমিউট করো না, ওকে? বলতে পারো আমাকে কিছু, আমি আনমিউট করলাম, বলতে পারো কারোর যদি কোনো কোশ্চিন থাকে। কেউ কিছু বললে বলতে, আমি স্যার, মোটামুটি, হ্যাঁ।
বলো, কি আছে নাকি? বলো মিতা, কি আপার বলবো বলো। প্রাইমারি, আপার প্রাইমারি? স্যার আপার প্রাইমারিতে তো ফ্রি আছে নাকি? ওটার তো কোনো ঝামেলা নেই। না, তো ওটা আপার প্রাইমারি কি এসএসসি কন্ডাক্ট করে? না 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 না, ওটা করে কিন্তু এটাতে আলাদা। এটা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 দুর্নীতি, মানে এটা যেটা বাদ গেল, এটা যেটা বাদ গেল সেটা গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12। না স্যার, মাদ্রাসার ঘটনাটা আপনি যেটা বললেন ওইটা আমি কালকে দেখলাম, কিন্তু আপনি যেটা বললেন সেটা জানতাম না। মানে ওই কি বলে সেন্ট্রাল, ওই যে ফরেন্সিক ডিপার্টমেন্ট ওই কি একটা দিয়েছে দেখলাম ওটা আগের, ওএমআর। ওটা আগের, ওটা আপনি আগের, যখন ওটা আগের বললেন বছর, ওটা আগের বারে, ওটা আগের আগের বার। বার হয়েছিল। ও, মাদ্রাসাতে নাম্বার কমিয়ে দিয়েছিল, আজ অব্দি কোনোদিন এসএসসি তে নাম্বার কমায়নি, এসএসসি তে বাড়িয়েছে। ওটা এমন একটা ও, দুর্নীতি যেখানে একজন তার নাম্বার কমিয়ে দিয়েছিল ইচ্ছা করে, মানে ওএমআর সিটে নাম্বার একটা কেটে দিয়ে একটা গোল উল্টো জায়গায় গোল করেছিল, ওই জন্য ওটা কেসটা খেয়েছিল। এটা হয়েছে আগের বার, ও, এটা এখন এখন না তো হতে এটাকে। পারে, আমি ওটা দেখলাম ওই না, জন্যই এটা মানে এটা এবার ক্লিয়ার হলো এবার এখন এবার আপনি। এবার এক একজন এক এক রকম বলে, সোশ্যাল মিডিয়াতে সবকিছু বিশ্বাস করতে নেই, অনেকে অনেক কিছু বলে, অনেকে বলে সুপ্রিম কোর্টের দোষ, সুপ্রিম কোর্ট চাকরি খেয়ে নিয়েছে, সুপ্রিম কোর্ট চাকরি খাবে হ্যাঁ, কি করে? দুর্নীতি করেছো হ্যাঁ। তুমি, দুর্নীতি করেছো আপনারা, ওএমআর সিট পুড়িয়েছেন আপনারা, চাকরি খাবে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কি করবে? সুপ্রিম কোর্ট ছেড়ে দিবে? সুপ্রিম কোর্ট ছাড়লে আর তো স্যার শেষ এইটার পরের সমাজ। জন্য বলছি, এই যে এইটার জন্য পিএসসি কিছু এফেক্ট হবে, পিএসসি না, পরীক্ষা? পিএসসির কিছু এফেক্ট হবে না, পিএসসির সঙ্গে এর সম্পর্ক নেই, ওটা আলাদা বডি, ওটা আলাদা অটোনমাস। এসএসসি আলাদা, ওটা পিএসসি ও আলাদা। অসুবিধা নেই না? এসএসসি, তবে পিএসসি তেও দুর্নীতি হয়। আগে হতো না, আগে পিএসসি খুব ফ্রেশ ছিল। এখন রিসেন্টলি ডাব্লিউবিসিএস এও একটা হয়েছে, এক র্যাঙ্ক যে করেছে ওগুলো। দেখো, এবার আমি সব তো বলতে পারবো না, সবকিছু তো ইয়ে না, হ্যাঁ, ওটাই কিন্তু কথা, সব শোনা বলার কথা শোনা সম্ভব যাচ্ছে, না। এগুলো সব শোনা যায়, এবং যারা যারা এগুলোর সঙ্গে যুক্ত আছে তথ্য সব পায়ও, এবং মোটামুটি সবই বোঝা যায়, সবকিছুই মানুষ তো বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কিছু, এবং হচ্ছে পিএসসি তেও হচ্ছে, কলেজ সার্ভিস হুম, কমিশনও হচ্ছে। হুম। কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতি কি হয়, ইন্টারভিউতে 25-এ 25 দিয়ে দিচ্ছে, আর যারা নিজের ছাত্র না তাদেরকে 25-এ 1, 2, 3 দিয়ে দিচ্ছে। এবার তুমি করো 25-এ, পরীক্ষা নেওয়া উচিত কলেজ সার্ভিস কমিশন। তোমার নেট নেই, তুমি পিএইচডি করলে অমুক ওই নিজের স্যারের কাছে, আর নিজের স্যারের ইন্টারভিউ দেবো, তোমার চাকরি দিয়ে দিল, তুমি অমুক কলেজে চাকরি করছো, হ্যাঁ, তোমার হ্যাঁ। র্যাঙ্ক 1, 2, 3 হচ্ছে তোমার র্যাঙ্ক। ওটা হতে পারে না। তোমার র্যাঙ্ক 1 আর তোমার নেট নেই, তুমি নেট কোয়ালিফাই করতে পারো নি, তুমি সিএসআই আর ইউজিসি নেট কোয়ালিফাই করতে পারো, তোমার র্যাঙ্ক 1 থেকে 10-এর মধ্যে। হ্যাঁ, মামদোবাড়ি এ হবে? এটা মামাবাড়ি নাকি? এগুলো সব দুর্নীতি, এগুলো দুর্নীতি ধরলে সব কটা চাকরি চলে যাবে, আর যারা বসছে সিএসসি কলেজ সার্ভিস কমিশন তাদেরও চাকরি চলে যাবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা স্যার যারা যারা এগুলো করছে। আজকে অমুক ইউনিভার্সিটি থেকে এগুলো আমি বসছি, ধরা। আমার পিএইচডি ছাত্রদেরকে আমি আগেই বলে দিয়েছি, তোদের 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 নেবো, আর তোদের 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 পরের বার নেবো। ওগুলো চলবে না, ওগুলো ওই সব এই যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি ধরে নেয় একবার, তো এদেরও যাবে, সব কটা জেলে যাবে, এগুলো সব কটা জেলে। ওই সমস্ত দুর্নীতি করা কলেজ সার্ভিস কমিশনে তুমি ভালো ভালো ছাত্রদেরকে দিচ্ছ না, তারা পার্ট টাইমে স্যাক্ট করে বেড়াচ্ছে। জেনুইন ছেলেমেয়েরা যারা ভালো পড়াতে পারে, আর যারা পড়াতে পারে না, অপদার্থ, খাতা দেখতে পারে না, তারা কিছু জানে না, ক্লাসে কিছু বলতে পারে না, তাদেরকে তুমি চাকরি দিচ্ছ, তুমি স্কুলে চাকরি দিচ্ছ। অপদার্থ যারা যোগ গুণ করতে পারে না তাদেরকে তুমি চাকরি দিচ্ছ, যারা গ্রুপ সি, গ্রুপ ডি, যারা একটা ল্যাপটপ অন করতে পারে না, কম্পিউটার অন করতে পারে না, তাদের হেডমাস্টার শিখিয়ে দিচ্ছে। তো এগুলো তুমি 4 র্যাঙ্ক, 5 র্যাঙ্ক, 6 র্যাঙ্ক, 7 র্যাঙ্ক করে করছে ক্লারিক্যাল পোস্টে, অথচ একটা কম্পিউটারে কাজ করতে পারে না। তাহলে এগুলো তো হয়েছে, এগুলো তো হয়েছে, এগুলো হুম। প্রভাব পড়ছে ভিতরে ভিতরে, প্রচুর প্রভাব পড়ছে। এগুলো তো ছাত্রছাত্রীরা জানে, বুঝতে পারে। তো এই প্রচুর হচ্ছে, প্রচুর দুর্নীতি। তবে হ্যাঁ, এটা হওয়া উচিত ছিল। আমি তাও বলছি, এটা মানে অনেকের ভেঙে পড়েছে, অনেকের খুব ক্ষতি হয়েছে, কিন্তু এটা উচিত ছিল, এবং প্রত্যেকে আমার সাথে সহমত হবে। এটা যদি না হতো তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরো বাজে হতো। অলরেডি হয়ে গেছে, যা ক্ষতি হওয়ার অলরেডি হয়েছে, ক্ষতি হয়নি, বিশাল ক্ষতি হয়েছে, বিশালই ক্ষতি হয়েছে, বিশালই। তোমাদের জেনারেশনটা বিশাল ক্ষতি হয়েছে, তোমাদের বলো আমাদের বলো, অনেক জেনারেশন এরকম প্রচুর ক্ষতি হয়েছে। শিক্ষা থেকে শুরু করে শিক্ষকদের, ছাত্রদের, সবার ক্ষতিটা শুধু এরকম না। যদি বলো স্যার আপনি তো পড়াচ্ছেন, আপনার কি ক্ষতি হয়েছে, ক্ষতিটা একজনের হলে সব জায়গায় ওটা সমাজের ক্ষতি হয়। আজকে টিচার বন্ধ মানে ছাত্র কম শিখছে, ছাত্ররা কম জানছে, মানে মানে কোন অনেক কিছু। যে স্কুলগুলোতে টিচার গুলো ওরকম চলে গেলে স্কুলগুলোর কি অবস্থা হবে বলুন তো? হবে, যাচ্ছে তাই। হবে, তাদের মধ্যে যারা অযোগ্য তারা বেরিয়ে গেলে কোনো ক্ষতি হবে না, অযোগ্য বেরিয়ে গেলে কোনো ক্ষতি হবে না, যোগ্যরা বেরিয়ে গেলে বলে ক্ষতি হচ্ছে, হবে তো অবশ্যই হবে, তার জন্য টিচার দরকার। এমনিতে স্কুলে পড়াশোনা হয় না, বেসিক্যালি ফ্র্যাঙ্কলি বলছি, সরকারি স্কুলে বেশি পড়াশোনা হয় না কিছু টাউন ছাড়া। বেশিরভাগ গ্রামের স্কুলে মিড ডে মিলে খেতে যায়, প্রাইমারি পরিস্থিতি নেই বেশিরভাগ স্যার। গ্রামের স্কুলে। হ্যাঁ বলো রিয়শ্রী, হুম, বলবি। বলো। না স্যার, পায়েল বলছিলাম, বলছি এদের যে হুম, 9-10 যদি এক্সামটা হয় শুধু সাবজেক্টই হবে তো, মানে হুম, ওদের হুম, হুম, হুম। আগের আশা আশা অনুযায়ী? করি, আশা করি এখন। তাহলে আমাদেরও কি শুধু সাবজেক্ট হওয়ার চান্সটা বেশি, প্রিলি না হয়ে? মাদ্রাসাতে তো প্রিলি হয়নি, এখন নিয়ম যদি চেঞ্জ করে সেটা আমি বলতে পারবো না, তবে মনে হয় না যে আর ইয়ে হবে, প্রিলি হবে, সাবজেক্টই হবে। এবার দেখো, রুলস তো চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, আপাতত হোক, সময় আছে। কারণ বুঝতেই পারছো কমিশনের ইয়ে আর হতে পারে নাকি, তুমি এটা নর্মালি যদি ভাবলো, 3 মাসের মধ্যে সম্ভব নাকি? ইন্টারভিউ নিতে 3 মাস লাগে, এত এত ছেলে মেয়ের।
25,000 সিট, তোমাদের ইন্টারভিউ টিচার থাকবে না, তোমাকে তাহলে বিদেশ থেকে টিচার নিয়ে আসতে হবে ইন্টারভিউ দিতে গেলে। একটা বোর্ডে তুমি যদি 2 মিনিটও ইন্টারভিউ নাও, তাও তোমাকে একটা বোর্ডে 5 জন 6 জন টিচার লাগবে, 2 মিনিট যাওয়া আসা করতে তোমাকে। ইন্টারভিউতে 1:2, 3:1 অনেক কিছুতে ডাকে। এবার সেই ক্ষেত্রে তোমার 3 মাসের মধ্যে সম্ভব না মোটামুটি একটা প্যানেল কমপ্লিট করতে, রিটেন দিতে, কমপ্লিট তো বাদ দাও, রিটেন পরীক্ষা হওয়া অবধি 7-8 মাস টাইম লাগবে। ফর্ম ফিল আপ হবে, ফর্ম ভেরিফাই করতে হবে, সেই ফর্ম থেকে বুঝতে হবে কারা যোগ্য কারা অযোগ্য ফর্মের ক্ষেত্রে। তারপর তাদের অ্যাডমিট কার্ড ছাড়া, তারপর কোশ্চিন করা, পরীক্ষার সিট কোথায় হবে, তার জন্য সিট ইনভিজিলেটর ডাকা, তাদেরকে ইয়ে করা, সেই তারপরে পরীক্ষা নেওয়া। এগুলো অনেক কোশ্চিন এমনি এমনি হয় না, একবার কোশ্চিন হয়, তার স্কুটনি হয়, প্রুফ চেক হয়, অনেক কিছু হয়। একজনকে দিয়ে কোশ্চিন হয় না, অনেকজনকে দিয়ে কোশ্চিন হয়। তো এই প্রসিডিউর করতে টাইম লাগে, তো মুখে মুখে না যে আজকে কোশ্চিন করে দিলাম, 2 জন মিলকে দেখিয়ে দিলাম, তাহলে সময় আছে। তবে আরেকটা বিষয়, মাদ্রাসাও কিন্তু এইটা যদি হয়ে যায় ঠিক মতো ভালো ভালো, তাহলে মাদ্রাসাতেও সিট আছে, এসএসসি তেও সিট আছে, পিএসসি পরীক্ষা তো হবেই আছে, পিএসসি তে সিটটা কম থাকে। তবে আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করি যে এই জিনিসগুলো যাতে ভালো ভালো কেটে যায় এবং তোমরা যাতে পরীক্ষায় বসতে পারো, এবং মাদ্রাসাতেও যাতে ভালো ভালো করে এগুলো হয়ে যায়। মাদ্রাসা সার্ভিস কমিশন যেই ভুলটা করেছে সেটা যাতে তাতে শুধরে নেয় তাড়াতাড়ি, তারা পারবে শুধরাতে, যেহেতু স্টুডেন্ট তাদের কম আছে, তারা ইচ্ছা করলেই পারবে এবং বেশি দিন সময় লাগবে না। এবং তাদের যাতে প্যানেলিং করিয়ে দেয়, নতুন অ্যাডভার্টাইজমেন্ট দেয়, কারণ প্রচুর ছাত্রছাত্রী এইবার তো কতজন পেলো, বেশি জন তো পেলো না। আমাদের ম্যাথে তো 98 আর 6 104, আর 11 12 11, মাত্র 115-20 জন, খুব কম। তো এত কম তো না, এত এত ছাত্র পড়ে আছে যারা যারা যোগ্য। আরো অনেক ছাত্রছাত্রী আছে যারা মাদ্রাসাতে একটুর জন্য ভুল হয়েছে, আমি তো বুঝতে পারি, আমার প্রচুর ছাত্রছাত্রী স্যার তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে দিয়েছি, স্যার বেশি কাট অফ যাবে বুঝতে পারিনি, কম কম করেছি, আস্তে আস্তে করেছি। তো এই জিনিসগুলো শুধরাতে পারবে। শুধরানোর তো সুযোগ পাচ্ছে না, না একটা করে পরীক্ষা হচ্ছে 14 বছরে, তাও দুর্নীতি। শুধরাবে কি করে? দুটো তিনটা পরীক্ষা হলে একটা তো লাগাতে পারবে। এটা তো সময় দিতে হবে ছাত্রছাত্রীদের, তারা তো পরীক্ষা দিতে অভ্যস্ত না, তারা দেখছে করাপশন দেখতে একটু অভ্যস্ত, তো তারা তারা কি করবে? তো এই জিনিসটা যদি হয় এসএসসি, খুবই ভালো হবে, খুবই ভালো হবে। মানে আমি চাই, আমি সত্যি চাই যে ছাত্রছাত্রীরা যারা যারা এই যে তোমরা যারা পড়াশোনা করছো আমার কাছে, অন্য স্যারের কাছে, নিজে নিজে তোমাদের হওয়া উচিত, যারা যোগ্য। যারা পারবে না পারবে না, দেখো ওখানে তো সবার হওয়া উচিত তো হয় না, সবাই তো হতে পারে না, সবাই টিচার হয়ে যাবে, তাহলে তো আবার এক ব্যাপারটা কি হলো। যারা পড়াশোনার মধ্যে আছো আর যারা নোটিফিকেশন দেখে আসে, স্যার এবার নোটিফিকেশন বেরোলো, এবার স্যার শুরু করবো, তারা জীবনেও পাবে না। ওই যারা পিএসসি সিএসসি এসএসসি মাদ্রাসা, যারা নোটিফিকেশন থেকে পড়াশোনা শুরু করে, স্যার পরীক্ষা হতে পারে মনে হচ্ছে এবার শুরু করি, তারা পাবে না, তাদেরকে নিয়ে ভয় নেই। সেই জন্য 3 লক্ষ কেন 10 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসুক, পাবে সেই 1000 ভালো জনই। সে 5,000 জনের মধ্যেই কম্পিটিশন হবে, সে 3 লাখ কেন 30 লাখ কেন 3 কোটি বসুক। সেই জন্য আলটিমেটলি তোমাদের যা কম্পিটিশন ম্যাথামেটিক্স এর 9 10 11 12-এ, তোমাদের 5 থেকে 7 হাজার স্টুডেন্টের মধ্যে কম্পিটিশন। গোটা ওয়েস্ট বেঙ্গলে 5,000 স্টুডেন্টের মতো স্টুডেন্ট ভালো আছে, মিডিওকার রেঞ্জে আছে, খুব ভালো আরো আছে। খুব ভালো যদি বলো তাহলে খুব ভালো 100 200 300 500 এরকম আছে। তাদের মধ্যে যারা খুব ভালো তাদের মধ্যে কম্পিটিশন। এবার যদি সিট দেখা যায় যে আমার ম্যাথামেটিক্সে আমার 3,000 আছে, তাহলে 5,000-এর মধ্যে কম্পিটিশন, 3,000 অনেকটা ফেয়ার। 2,000 যাবে কিছু করার নেই, 3,000 মানে বিশাল। একটা জায়গায় যদি 2-3 হাজার সিট থাকে তাহলে বিশাল সিট। তো এই জিনিসগুলো আশা করি তোমরা পরীক্ষায় এখন যদি বসতে পারো তাহলে তোমরা চাকরি নিশ্চয়ই পাবে, কিন্তু পরীক্ষায় এবার বসতে দেবে কিনা সেটা তোমাদেরকে দেখতে হবে। বিভিন্ন জায়গায় তোমরা দেখো, বিভিন্নভাবে চেষ্টা করো যে তোমাদের যাতে পরীক্ষায় বসতে দেয়। এবং যারা যারা 2016-তে যাদের চাকরি গেছে, তারাও যদি পড়াশোনা করো, তারা তো শিক্ষক, তারা তো পড়িয়ে এসছে 11 12 যারা পড়িয়ে এসছে তারা অনার্সও পারবে। এখন তো অনার্সে অনেক জিনিস 11 12-এ ঢুকিয়ে দিয়েছে। এলপিপি অনার্সের জিনিস 11 12, 2D 3D অনার্সের জিনিস 11 12, মেকানিক্স অনার্সের জিনিস 11 12, ভেক্টর অনার্সের জিনিস 11 12। তারপরে কিছু লিমিট কন্টিনিউটি এগুলো তো জানি, তো তার ফলে তাদেরও খুব একটা অসুবিধা হবে না। তারা হয়তো অনেক সময় ভয় পেয়ে যাচ্ছে, অনেকে হয়তো বুঝতে পারছে না বিষয়টা, যেহেতু চাকরি চলে গেছে, তাদের মানসিক অবস্থা এখন খুব খারাপ, অনেকে পাজলড হয়ে আছে, অনেকে অনেক রকম দুশ্চিন্তা করছে। কিন্তু তাদের ক্ষেত্রেও তারাও কম্পিটিশনে ভালো থাকবে, তো তাদের ক্ষেত্রেও খুব একটা মানে অসুবিধা কিছু হবে না আশা করা যায়। ঠিক আছে, ওকে, তাহলে হ্যাঁ বলো, আর কিছু স্যার বলবে কেউ? বলছি বলো। স্যার, বলছি সুপারনিউমারি কথা কেটে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে, রেয়শ্রীর কথা যেটা কেটে যাচ্ছে। হয়েছিল 9 10 11 12 গ্রুপ সিডি, তার সাথে হ্যাঁ। আরো বলছি স্যার, শুনতে পাচ্ছেন এবার? হুম 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 হুম। বলছি সুপারনিউমারি পোস্ট যে ক্রিয়েট হয়েছিল 9 10 11 12 গ্রুপ সিডি, তার সাথে আরো একজনের হয়েছিল বলতে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন। এবার এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এই 26,000-এর মধ্যে নয়। এবার এই হ্যাঁ সুপার নিউয়ারির প্রশ্নে যদি কিছু হয়, হ্যাঁ। তাহলে কি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের উপর কোনো এফেক্ট করবে? মানে এই 26-এর মধ্যে টোটালি তারা না। ওটা 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 8 তারিখ বোঝা যাবে, ওটা 8 তারিখ, 8 তারিখে এবার বোঝা যাবে। আগে হাইকোর্টের রায় ছিল যে এটাতে দুর্নীতি হয়নি, এবার কেন হয়েছে কি তোমার কি হয়নি ওয়ার্ক অন্য তোমার কি ব্যাপার, ওয়ার্ক এডুকেশন বা কিন্তু ইয়েতে আছে, মানে তুমি হঠাৎ করে হাইকোর্টের রায় ওয়ার্ক, অলরেডি হয়ে আছে যে এটা দুর্নীতি হয়নি।
না না, তোমার কি ওয়ার্ক না না, এডুকেশন বা আমার ফিজিক্যাল? একজন তাহলে পরিচিত তোমার আছে, ও ওই পরিচিত আছে, জন্যই। সেটা সেটা তুমি পরে আমাকে জিজ্ঞেস করো, কারণ আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করি। না, আমাকে পরে পরিচিত বলতে বাড়ির। আমাকে পরে ফোন করো, আমি পরে ফোনে তোমাকে ডিরেক্ট ওগুলো আমি বলে দিব, ঠিক আছে? কারণ এখন আমাদের ওয়ার্ক এডুকেশন বা আমাদের অন্য জায়গা নিয়ে আলোচনা করার যুক্তিকতা নেই, ঠিক আছে? তুমি আমাকে এমনি ফোন করো পার্সোনালি, আমি যার যেটা জিজ্ঞাসা, যদি এর না বাইরেও না, কিছু এই থাকে। হ্যাঁ, এর বাইরে সুপার নিউমেরিক্যাল পোস্ট, ওটা এর মধ্যে আছে, তো এই জন্যই বলছি। ওটা অসাংবিধানিক, ওটা অসাংবিধানিক, ওটা নিয়ে কেস চলছে, ওটা 8 তারিখে কি হয় দেখা যায়, এবং অনেক যদি ঠিক মতো হয় অনেক ক্যাবিনেট মিনিস্টারও ধরা পড়তে পারে, তো সেটা নিয়ে এখন ওদের স্টে অর্ডার আছে ধরার জন্য, সিবিআই চাইছে ওদের। তো ওটা নিয়েও যদি হয় অনেকে জেলে ঢুকবে, এবং হওয়া উচিত। ও ঢুকুক না, কিছু দুর্নীতি করেছো তুমি ছাড় পেয়ে যাবে, উল্টো পাল্টা কথা বলছো তুমি ভাবে, তুমি ভাবে না। তো সেটা হলে আরো ভালো, আরো স্যার, যত, হ্যাঁ বলো। স্যার, এত কিছুর পর সিএসসি তোমাদের কথাগুলো কেটে যাচ্ছে এবার কেন? ফেয়ার হবে? আমার কি নেটওয়ার্ক বাজে না তোমাদের নেটওয়ার্ক বাজে? আমার কথা কি তোমরা পরিষ্কার শুনতে পারলে না? আমার কথা কেটে গেল, তোমাদের কথাগুলো কেটে যাচ্ছে কেন সবার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো মাসুমা, বলো। আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। বলো। বলছি স্যার, এত কিছুর পরে এবার কি সিএসসি ফেয়ার ভাবে হবে নাকি কারাপশন সিএসসি, কলেজ থাকবে সার্ভিস সিএসসি কমিশন, তে? কলেজ সার্ভিস কমিশন এটা অন্যরকম জিনিস। কলেজ সার্ভিস কমিশন, ধরো আমি ইন্টারভিউতে বসলাম, বুঝলে, আমি ইন্টারভিউতে বসলাম, সাপোজ তুমি আমার ছাত্রী, তুমি ইন্টারভিউতে গেলে, আর আমার ছাত্রী না সে ইন্টারভিউতে গেল, আমি কাকে নেব? আমি চেষ্টা করবো কিনা যে মাসুমারি যেতে হোক, ও আমার ছাত্রী, আমার অনার্স পড়েছে আমার কাছ থেকে ছোটবেলা, আমার একই জায়গায় বাড়ি, ও আমার ছোটবেলার ছাত্রী একদম, বিএসসি আমার কাছ থেকে পড়েছে, ওকে আমি সবকিছু শিখিয়েছি, ও হয়তো ইন্টারভিউটা বাজিয়ে দিল, ঠিক আছে, আমি তো জানি তোমার মধ্যে কোয়ালিটি আছে, ইন্টারভিউতে হয়তো বাজিয়ে দিলে, তাহলে কি করবো আমি বলো? তোমাকে নেবো এবার আমি, তুই তোমাকে নিই, আমি ঠিক না ভুল? লজিক্যালি কি আমি ভুল তো? স্যার, জানি না। তুমি ইন্টারভিউ বাজিয়ে দিয়েছো, হ্যাঁ, তাহলে ভুল। লজিক্যালি তুমি ভুল। কিন্তু আমি মেন্টালি কি বলতে পারি যে হুম। না, আমার ছাত্রীকেই আমি দেবো। তো এই জিনিসের দুর্নীতি ধরা খুব মুশকিল। তার জন্য এমন কিছু করা উচিত যাতে বাইরে থেকে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, বা যতটা ফেয়ার সম্ভব ভিডিও রেকর্ডিং করে, যে ইন্টারভিউ যার বাজে হয়েছে তার বাজে, যার ইন্টারভিউ ভালো হয়েছে তার ভালো, ইন্টারভিউতে নাম্বার কমাতে হবে, ইন্টারভিউতে করতে হবে 5 বা 2, বা ইন্টারভিউ উঠিয়ে দিক, সব থেকে ভালো। একটা 2 মিনিটের ইন্টারভিউতে কি বোঝা যায় কলেজ সার্ভিস কমিশন তার যোগ্যতা কি? বোঝা যায় কার যোগ্যতা? তো এই জিনিসগুলো যদি করতে পারে না তাহলে স্যার। অনেস্টলি হবে। আদারওয়াইজ এই জিনিস কমানো যাবে না কলেজ সার্ভিস কমিশনে। ইন্টারভিউতে তুমি 25 দাও, আর তুমি কোনো পরীক্ষা নিচ্ছ না, তাহলে তুমি পরীক্ষা নাও পিএসসির মতো, মেরিট লিস্টে নাম আসবে, সিলেকশন হবে, তারপর ইন্টারভিউ হবে, তাহলে ঠিক আছে। মেরিট লিস্টেই কেটে যাবে বেশিরভাগ পিএইচডি করা স্টুডেন্ট, যে নন পিএইচডি নেট। তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে, তুমি পড়াশোনা করবে না, তুমি পিএইচডি করছো আর ভুলভাল জায়গায় তুমি কাজ করে দুটো পেপার করে তুমি বড় ইয়ে হয়ে গেছো, ওগুলো চলবে না। ও যারা ওয়েস্ট বেঙ্গলে পিএইচডি করে বেশিরভাগই আইআইটি আর আইজার ছাড়া, তারা বেশিরভাগই ওই স্যারের পা চেটে করে, একদম পরিষ্কার কথা। খেটে করে না কেউ। দুরকম পিএইচডি, হুম। দুরকম, একটা খেটে একটা চেটে। ওরা পা খেটে, স্যারের হ্যাঁ পা স্যার। চেটে করে সব। আর যারা খেটে করে তারা খেটে করে, তারা আইআইটি থেকে করে, আইসার থেকে করে, কিছু ইউনিভার্সিটি থেকে করে, কিছু ভালো ছেলে আছে, আমি বলবো না, কিন্তু বেশিরভাগই স্যারের সব পা চেটে এগুলো সব পিএইচডি করছে। আর জানে কোন স্যার কলেজ সার্ভিস কমিশনে বসবে, তাদের আন্ডারে ভিড় ঢুকে আছে, লাইন লেগে যায় তাদের, 10 বছর ধরে ওয়েটিং এ চলছে তারা। আর কিছু স্যার আছে যারা ভালো পিএইচডি করে, তাদের কাছে ঢুকছে না। তো এই কারণ নিজেকে করতে হবে, 7 বছরের পিএইচডি হবে, 5 বছরের পিএইচডি হবে, কেন ঢুকবো? 2 বছরের পিএইচডি করবো, কলেজ সার্ভিস নিয়ে বেরাবো। নেট নেই, কিচ্ছু নেই, ডিএসটি ইন্সপায়ার আছে, নন নেট ফেলোশিপ নিয়ে বেরিয়ে গেল। তো এগুলো তো দুর্নীতি হচ্ছে, এগুলো কমাতে পারে না কমিশন? জানে না? যোগ্য স্যারেরা যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটি টিচাররা এগুলোর সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। কে? সবাই তো আছে। তো আমি নাম ধরে ধরে বলবো, বলতে পারছি না, আমার নিজের স্যার আছে, আমি কি করে বলবো? বলা যাবে না। এগুলো তো বলবো, মানে এগুলো তো ভরে গেছে, সব ভরে গেছে, কলেজ সার্ভিস কমিশনে ভরে গেছে। যে যাই বলুক, আমি তো ভয় পাই না কোনোদিন, কারণ আমি কোনো কিছুর সঙ্গে যুক্ত না। স্যার, তার ফলে আমার কোনো কিছু ভয় নেই বলতে। আমি জানি আমি একদম পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলি, অনেকে অনেক রকম কথা বলতে পারে, অনেকে লুকিয়ে যায়, ভয় পায়, আমি একদম পরিষ্কার কথা পরিষ্কার কথা, আমি একদম স্টুডেন্টদের পরে কথা বলি। সেই জন্য দুর্নীতি যদি হয় তো দুর্নীতি হয়, বলো। স্যার হ্যাঁ বলছি যে হ্যাঁ, প্রেস বলছিলাম। ভাবে হলে প্রেস একজন ভাবে হলে আমরা কি রিকোয়ারমেন্টে হ্যালো স্যার। অংশগ্রহণ করতে পারবো? একজন একজন যে একজন বলছিল, রঞ্জিত একটু ওয়েট করো, আরেকজন বলছিল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। স্যার, স্যার বলছি যদি প্রেস ভাবে হয়, হুম। প্রেসার ভাবে হয় আমরা তো অংশগ্রহণ করতে পারবো? তোমরা ফ্রেশ ভাবে হলে তোমরা কি করতে পারবে? পরীক্ষা বসতে ফ্রেশ ভাবে হলে পরীক্ষায় তো, বসতে পারবো ওটাই তো কি বললাম, স্যার? ওটাই তো বললাম যে ওটা এখনো কেউ জানে না। হ্যাঁ, তুমি হয়তো পরে জয়েন করেছো, আমার ও ভিডিওটা আরেকবার দেখো, ওটা কেউ জানে না, ওটা কমিশন নিজে জানে না। সুপ্রিম কোর্টের যে রায়, সেখানে লিগালি ব্যাপারটা জানতে হবে। তবে ছাড়বে না তোমরা, আমি বলে রাখছি, ছাড়বে না, মানে পরীক্ষা বসেই ছাড়বে। তার জন্য যতটাই করা সম্ভব হয়। হ্যাঁ বলো রণজিৎ। হ্যাঁ স্যার, ঠিক আমার আছে একটা ব্যক্তিগত মতামত যে বলছিলাম, হুম। যেখানে এই সময় সবাইকে আন্দোলন করা উচিত যাতে করে পরীক্ষাটা সবারই নেয়। আর এক- এটাও
করা উচিত, এইসব দাবিগুলো তোলা উচিত, যেখানে এসএসসি সিএসসি যেই সমস্ত পরীক্ষাগুলি হোক না কেন, এটা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস জব, এখানে যেন নাম্বার নাম সমেত সমস্ত কিছু পাবলিশ করা হয়, কোনো না, মানে হাইড করা না হয়। একদম একদম। এইগুলো নিয়ে একদম আন্দোলন করা উচিত ছেলেগুলো, তবে মেরিট, এইগুলোর জন্য আমার আমার চাপা আমার থাকবে। আমার মনে হয় মেরিট লিস্টটা অবশ্যই দেওয়া উচিত, তবে বিফোর মেরিট লিস্ট একদম ইন্টারভিউ। একদম স্যার, যাতে করে সে তাকে জাস্টিফাই করতে পারে যে হ্যাঁ সেখানে মানে ঠিক ভুল এইগুলো। একদম, তবে ইন্টারভিউর আগে নাম প্রকাশ না করাই বেটার, আমার যে মনে হয়। কারণ ওখানে আবার তখন চলে আসবে, গন্ডগোল হয়ে যাবে। যারা ইন্টারভিউ বোর্ডে বসবে চেনে না, ওখানেও থাকে মানে এমন পরিস্থিতি, সবাই সবাইকে এখন চেনে সোশ্যাল মিডিয়াকে, সবার সাথে সবার চ্যানেল। এবং বিশেষ করে বড় ক্ষেত্রে যা চ্যানেল, বিশেষ ক্ষেত্রে ইউনিভার্সিটির প্রফেসরদের মধ্যে যা চ্যানেল, যে আমার ছাত্রকে করে দে, আমি তোর ছাত্রকে করে দেবো, এই জিনিসগুলো তুমি নিচু লেভেলে ধরতে পারবে না। তুমি নিচু লেভেলে ধরতে পারবে না, উপর উপর কি চ্যানেল হয়ে গেছে ইন্টারভিউ বোর্ডে। তোমার হয়তো মনে হয় যে তুমি খুব দুর্ধর্ষ ইন্টারভিউ দিয়ে বেরিয়েছো, যে খুব খারাপ ইন্টারভিউ দিয়েছে। আমার নিজস্ব অভিজ্ঞতা আছে, আমি সব থেকে ভালো ইন্টারভিউ ছিলাম একটা জায়গায়, আমার নিজস্ব, আমার এলাকায় এক সেন্ট্রালের এক কলেজে আমি খুব ভালো ইন্টারভিউ দিয়েছিলাম, আমার খুব ভালো হয়েছিল। ওরকম ইন্টারভিউ আমার জীবনে হয়নি। আমি কনফার্ম ছিলাম আমার চাকরি হবে, দিল না। এমন জনের হলো যে চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে গেছিল, স্যার আমার কেন হ্যারাস করছেন আমাদেরকে, এরকম তার হয়ে গেছে। কি করে হয়েছে তার? আমি যদি ধরেও নিই যে তার ইন্টারভিউ মানে ভালো হয়েছিল, তার হয়নি তো, কারণ তো সে, এবং সাক্ষী আছে, অনেকেই সাক্ষী আছে এটার, যারা ইন্টারভিউতে, একটা সিট ছিল 11 জনকে, রিটার্নের পর রিটার্ন হয়েছিল, তারপরে ইন্টারভিউ হয়েছিল, কিন্তু এরকম হয়েছে। তো এগুলো উপর উপর দিয়ে যে কি খেলা হয়ে যায়, তুমি ভালো ইন্টারভিউ দিয়ে বেরিয়ে তোমার মন খুশি আছে, কিন্তু দেখবে তোমার হচ্ছে না, হচ্ছে না তোমার, যেখানে তুমি যোগ্য, যেখানে তখন তোমার সব স্যার থেকে আমার ভালো সাথেও হয়েছে, হুগলি একটা ওই শিশু তীর্থ শিক্ষা কেন্দ্র ছিল, ওখানে আমি সেকেন্ড, আমার ওয়াইফ থার্ড র্যাঙ্ক করেছিল। পরীক্ষা অনেকজন দিয়েছিল, কিন্তু আমরা ইন্টারভিউ খুব ভালো দিয়েছিলাম, এমন ভাবেই বললেন ওরা যে কিনা হয়ে যাবে চাকরি, হবে। দিল না কেন। আমি যেখানে আগে আমি পিএইচডি করতাম, আমি এগুলো অনলাইনে বলছি, আমি বলি না, তাও বলছি, বলি অত কি আছে, কিছু হবে না। আমার এক টিচার ছিলেন যার কাছে আমি পিএইচডি ছেড়ে এসেছি, যাদবপুর ইউনিভার্সিটির খুব নাম করা স্যার, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, আমি বলছি একদম অন দ্য রেকর্ড বলছি। তার এক ছাত্রকে একটা কলেজে চাকরি দিয়েছে স্যাক্টের আন্ডারে। উনি ইন্টারভিউতে বসেছিলেন, এবং ওই স্যাক্টের আন্ডারে যেই কলেজটা, সেখানে উনি ইন্টারভিউতে যাওয়ার পর 30টা থেকে 25টা ছাত্র ইন্টারভিউতে ওখানে ডাক পেয়েছিল। 25টার মধ্যে সব থেকে বাজে ইন্টারভিউ দিয়েছে, যাকে চাকরি পেয়েছে। এবং আমার ল্যাবে এটা বলেছে যে তোকে সব থেকে বাজে ইন্টারভিউ দিয়েছে, আমি ছিলাম বলে তো চাকরিটা দিলাম, বুঝলি, নাহলে তো চাকরি দেওয়া যেত না। আমার সামনে একদম, আমি হয়তো রেকর্ডিং করিনি সেটা, সম্ভব না সেটা, কিন্তু আমার সামনে বলে তোকে আমি চাকরিটা দিলাম, তুই আমার ছাত্র বলে, নাহলে তুই যা বাজে ইন্টারভিউ দিয়েছিস জঘন্য, অন্যান্যরা অনেক ভালো ইন্টারভিউ দিয়েছে, তাহলে কি হয়েছে এটা? সে তো যোগ্য না, সে পড়াতে পারে না, সে সে আমার ল্যাবে কাজ করছে, আমার জুনিয়র, আমার খুব ভালো সম্পর্ক তার সাথে, কিন্তু সে যোগ্য না। আমি বলতে বাধ্য সে যোগ্য না। তো এই জিনিসগুলো ভুড়ি ভুড়ি হয়েছে, এগুলো ভুড়ি ভুড়ি, তুমি কি করে আটকাবে? একটা কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে হচ্ছে না, ভালো কথা, স্যাক্টের আন্ডারে তাকে পার্ট টাইম করবে, সেখানে একটা জায়গায় 30 জন ইন্টারভিউ এর জন্য যাচ্ছে, সেখানে অনেক ভালো ভালো ছেলেরা নেট কোয়ালিফাই, সেট কোয়ালিফাই, আর যে নেট কোয়ালিফাই নেয় তাকে দিয়ে দিচ্ছে। কি করে তাকে দিচ্ছে? যার পিএইচডি নেয় তাকে স্যাক ঢুকিয়ে দিচ্ছে। এগুলো তো দুর্নীতি হয়েছে। এবং তার ইন্টারভিউ ভালো হয়নি। কেন দিয়েছে? কারণ অমুক স্যারের তুমি ছাত্র। তো এগুলো পার্সিয়ালিটি না, এগুলো তো স্যার বোঝা উচিত যে তোমার সব থেকে বাজে ইন্টারভিউ হয়েছে, সেখানে তুমি কি করে পাচ্ছ? একদম অন রেকর্ড এরকম হয়েছে, এবং এগুলো প্রচুর হয়েছে। এটা তো আমি এখন মনে পড়লো বলে বললাম, এরকম আমি যদি শুরু করি, মানে আমি যেহেতু অনেক ইউনিভার্সিটি, অনেক টিচারের সঙ্গে আমার যোগাযোগ আছে, আমি এগুলো কেস প্রচুর জানি, কিন্তু কিছু করার নেই। তো এই জিনিস যদি করতে হয়, এই যে তোমরা যে চাকরি পাচ্ছ না, তার কার ক্ষতি? তোমাদের তো ক্ষতি হচ্ছে, কিন্তু সব থেকে বেশি ক্ষতি হচ্ছে সমাজের। কিছু ছাত্রছাত্রী তোমাদের মতো ব্রিলিয়ান্ট টিচারদেরকে পাচ্ছে না, সত্যি কথা বলছি, একদম মন থেকে বলছি। এটা ভাববে না কোনোদিন যে তোমাদের ক্ষতি হচ্ছে, বিশেষ করে ভাববে যে তোমাদের মতো ব্রিলিয়ান্ট কিছু টিচারদের হচ্ছে না। আমি আমার উদাহরণ দিয়ে বলছি, আমি এগুলো অনলাইন বলি না কোনোদিন, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। আমাকে কলেজ সার্ভিস কমিশন 3বার চাকরি দেয়নি, ইন্টারভিউতে আমাকে ডেকেছে, আমি যোগ্য, যথেষ্ট যোগ্য, আমার পিএইচডি আছে, আমার নেট আছে, আমার রিসার্চ পেপার আছে। সে আমার রিসার্চ পেপার খুব একটা ভালো ওরকম কিছু নেই, আমি বলছি আমার এক্সপিরিয়েন্স আছে, আমি অমুক কলেজে পার্ট টাইম করেছি, তারপর আমি ছেড়ে দিয়েছি, সেখানে আমাকে না দিয়ে এমন জনকে দিচ্ছে। কিন্তু আজকে একটা ইউনিভার্সিটির 95% স্টুডেন্ট আমার কাছে অনার্স পড়ে, কেন পড়ে? তাহলে তাদের তো কলেজের টিচার আছে, তারা তো পড়াচ্ছে, প্রাইভেট পড়াচ্ছে, কলেজের টিচারও প্রাইভেট পড়াচ্ছে, প্রচুর কলেজের টিচাররা প্রাইভেট পড়াচ্ছে, পড়তে যায় না, পড়তে পারে না, বলছে স্যার পড়তে পারছি না, কিছু জানে না। আপনি যেভাবে পড়াচ্ছেন সবকিছু ভিতর থেকে ডিটেলসে, আমাদের মন থেকে পড়তে আসছে আপনার কাছে, আপনি ডেকে আনছেন না, আমি কাউকে ডেকে আনি একদম না, কোনো ইয়ে সত্যি দিয়ে আনছি কথা। না। তো এখনকার এটা দিনে আমি এখন মনে করি যে এতে আমি যে চাকরি যে পাইনি, আমার কোনো ক্ষতি হয়নি, বিশ্বাস করো কোনো ক্ষতি হয়নি। আজকে যদি আমি চাকরি পেতাম, আমি যা ইনকাম করতাম তার থেকে আমি অনেক গুণ বেশি ইনকাম করি রাইট নাও। আমি জানি না পরবর্তীতে কি হবে, সেটা খুব
বলা উচিত না, বা সেটা ভবিষ্যতের ব্যাপার, সেটা অনেক কিছু হতে পারে, কিন্তু রাইট নাও আমি যা করছি আমি আমার নিজে খেটে, আমি আমার যোগ্যতাতে এবং আমি অনেস্টলি করছি। আমি বলছি আমি পড়াচ্ছি, আমি অনেস্টলি, আমি খেটে পড়াচ্ছি, আমি রাত দিন খেটে পড়াচ্ছি, আমি তার জন্য জোগাড় করছি, আমার যা নলেজ সেটাকে বাড়াচ্ছি, তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি, চিৎকার করে করে পড়াচ্ছি, গলা ফাটিয়ে পড়াচ্ছি, 3টে 4টে ব্যাচ পড়াচ্ছি রেগুলার, আমি আমার পড়াচ্ছি। কিন্তু আমি মনে করি যে কিছু কলেজ বা কিছু স্টুডেন্ট যারা আমাকে পেতো কোনো না কোনো কলেজ অ্যাজ এ লেকচারার হিসেবে, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা পাচ্ছে না, সেটা তাদের ক্ষতি। সরকার আমাকে দিয়ে অনেক কিছু করাতে পারতো, কিছু ছাত্রকে আমি আইআইটি জ্যাম পাওয়াতে পারতাম, কিছু ছাত্রকে আমি নেট কোয়ালিফাই করাতে পারতাম, পারছি না। এবার আমাকে কি করতে, আমাকে ওটাকে প্রাইভেট করাতে হচ্ছে। আমাকে সরকারি যেটা গভর্নমেন্ট আমাকে করে দিতে পারতো সেটা আমি করতে পারলাম না, বা সেটা গভর্নমেন্ট দিল না, সেটা আমাকে বাইরে থেকে আমাকে নিজে করতে হচ্ছে। আমি নিজে, আমার মধ্যে ট্যালেন্ট আছে, নিজে আমার মধ্যে যোগ্যতা আছে বলে গভর্নমেন্ট আমাকে আটকাতে পারবে না। এবং অনেকে তোমাদের মধ্যে অনেকে আছে যারা খুব ভালো পড়ায়, অনেক কোচিং সেন্টার আছে, আমার প্রচুর ছাত্র আছে এখানেই অনেকে আছে যারা ভালো ভালো পড়াচ্ছে, 11 12 প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে, তারা নিজেরা প্রত্যেকে যোগ্য, তাদেরকে সরকার চাকরি দিচ্ছে না বলেই তো তারা পড়াচ্ছে। তো তাদেরকে যদি সরকার চাকরি দিত হয়তো তাদের এই যোগ আসতেও না, বা তা আলাদাভাবে পড়াচ্ছে কি পড়াচ্ছে না সেটা পরের ব্যাপার, কিন্তু তারা যোগ্য, তারপর তারা নিজে থেকে এই ট্যালেন্টের ইয়ে করছে, এটা করছে। অনেকের ক্ষেত্রে ভাগ্য থাকে না, অনেকে ট্যালেন্টেড কিন্তু ভাগ্য হয় না, এটা ভাগ্য বলে ব্যাপার থেকে লাখ। অনেকে আছে যারা স্যার আমি তো খুব ট্যালেন্টেড, আমি ভালো পড়াতে পারি, কিন্তু স্যার আমার স্টুডেন্ট হয় না, সত্যি এটা একটা ভাগ্য, অনেকের ভাগ্য ভালো যাদের স্টুডেন্ট হয়ে যাচ্ছে। অনেকে আবার খুব খারাপ পড়ায়, তাদের স্টুডেন্ট হচ্ছে কিন্তু তাদের বেশি দিন টেকে না। তুমি যদি কোনো স্কুলের টিচার হওয়া, তুমি যদি মানুষজনকে বলো যে তোকে আমি প্র্যাকটিক্যালে বেশি নাম্বার দেবো আমার কাছে পর, বিশ্বাস করো তাদের টিউশন 2 3 বছরের মধ্যেই চলে যায়। ও জিনিস হবে না, তোমার মধ্যে ট্যালেন্ট নেই ছাত্ররা ধরে ফেলবে, ছাত্রদের মতো আজকাল কেউ জানে না একটা শিক্ষক কি জানে কি জানে না, কতটা পারে কতটা কি করে। শিক্ষকের সমস্ত কিছু যেটাকে বলে হাল হাকিকত, সব কিছু একটা ছাত্র জানে আজকাল। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে একটা টিচার নিজের সম্বন্ধে যতটা জানে না, একটা ছাত্র তার থেকে বেশি জানে। সত্যি কথা, একটা ছাত্র সবকিছু জানে একটা টিচারের সম্বন্ধে, এবং তাদের কৌতূহল থেকে তারা জানে তার মধ্যে নলেজ আছে কি নেই, তার মধ্যে ট্যালেন্ট আছে কি নেই। আমি আমার টাকা খরচা করে আপনার কাছে কেন পড়বো যদি আপনার কাছে কোনো নলেজ না থাকে, যদি কিছু শিখতে না পারি। এবার কিছু ছাত্রছাত্রী আছে কলেজের টিচারের কাছে পড়ে নাম্বার বেশি দিবে বলে, ইন্টারনাল আছে, অ্যাসাইনমেন্ট আছে, প্র্যাকটিক্যাল আছে, তবুও তারা আরেকটা করে টিচারের কাছে পড়ে। যেমন আমার ক্ষেত্রে আমার এরকম অনেক ছাত্র আছে আমার কাছে পড়ে, অথচ কিছু কিছু পার্টিকুলার কলেজের টিচারের কাছে পড়ে, বলে স্যার কিচ্ছু করার নেই, স্যার নাম্বার কমিয়ে দিবে, স্যার আমাদের এইচওডি, স্যার আমাদের হেড, স্যার আমাদের কলেজের। ঠিক আছে বড় কি করবো, কিন্তু বলে স্যার শিখি আপনাকে, যখন গিয়ে খালি সময়টা নষ্ট হয়ে বসে থাকি, কিচ্ছু বোঝাতে পারে না স্যাররা, কিচ্ছু বোঝাতে পারে না, অথচ আমাদেরকে ধরে ধরে টানছে আমার কাছে পড়বি, ওপেনলি বলছে কলেজে। তো এই সমস্ত লোকদের সঙ্গে তো আপনি কথা বলা ছেড়ে দিয়েছে এখন, এই সমস্ত লোকদের সঙ্গে ভালো লাগে না, ঘেন্না হয় এই সমস্ত লোকদের সঙ্গে কথা বলতে, যে পড়াতে পারে না, জানে নিজের যোগ্যতা, ও নিজে জানে নিজের যোগ্যতা, অথচ সে কম্পিটিশন করছে আমার সাথে, যে জানে নিজে পড়াতে পারে না, অবশ্যই আমার সাথে কম্পিটিশন না, করবে আমার এটাই সাথে। এটাই স্যার ঠিক কথা। কারণ কিন্তু স্যার দেখুন, মানে কলেজ টলেজে যে প্রফেসররা পড়ায়, আমরা কেন টিউশন পড়তে যাব তারা থাকতে? আমরা কলেজে মাইনে দিয়ে কেন, মানে কলেজে ফিস দিয়ে কেন ওই মানে বাইরে টিউশন যাওয়া পড়তে উচিত, যাবো? উচিত না, তারা উচিত না, ঠিকঠাক উচিত না। যাদবপুর তারা ইউনিভার্সিটি, ঠিকঠাক যাদবপুর পড়াবে না। ইউনিভার্সিটি কেউ বাইরে পড়ায় না। যাদবপুর ইউনিভার্সিটির আমি জানি না এখানে কেউ পড়ো কিনা বা একটু রিসার্চ করো কিনা, যাদবপুর ইউনিভার্সিটিতে কেউ বাইরে পড়ে না বিএসসি তে। কারণ তাদের টিচাররা ক্লাসের মধ্যে করে, সব টিচার ভালো বলছি না, কিন্তু তাদের ম্যাক্সিমাম টিচাররা ছাত্র দরদি, ছাত্রদের হিতে পড়ায় এবং খুব ভালো বোঝান, তার জন্য ইংলিশ আমাদের ছেড়ে বাংলাতেও বলা বোঝান। উচিত নয় স্যার? এরকম খুব কম ইউনিভার্সিটি আছে যেখানে কিছু কিছু ইউনিভার্সিটিতে, কিছু কিছু কলেজে খুব ভালো ভালো টিচার আছে, আছে, ভালো নেই, এটা ভালো একদম না, সত্যি কথা আছে। প্রচুর ভালো ভালো টিচার আছে, আমাদের থেকে ভালো ভালো অনেক দুর্ধর্ষ টিচার আছে। কিছু আইআইটির প্রফেসরের লেকচার আমি শুনি, দারুণ লেকচার দেয়, দুর্ধর্ষ, তাদেরকে মানে প্রণাম করতে ইচ্ছা করে, হয়তো সামনাসামনি নেই, সশরীরে হয়তো করতে পারি না, কিন্তু মনে মনে তাদেরকে প্রণাম করি, যারা এত ভালো পড়ান, এত ভালো জিনিস বোঝান। অনেক সময় আমার যখন ক্লাস চলছিল, আমার আইআইটিতে যখন এমএসসি তে আমার নিউমেরিক্যালের একটা স্যার ছিল, এস সুন্দর বলে, আমার আইআইটি, আমি আইআইটি মাদ্রাসা স্টুডেন্ট, এস সুন্দর। একদিন এমন একটা লেকচার দিলেন স্যার, যে আমি স্যারকে গিয়ে সামনে বলে ভাবলাম স্যারকে প্রণাম করি, আমার খুব চিনি মন থেকে ইচ্ছে হতো, পারলাম না, একটু হেজিটেট হলাম, কিন্তু স্যারের পা ছুতে ইচ্ছা করছে, এগুলো মন থেকে আসে। এত সুন্দর তিনি নিউমেরিক্যালের ক্লাস দিলেন, অথচ এর আগে অব্দি আমাকে ওরকম নিউমেরিক্যাল কেউ বোঝাতে পারেনি। তো এই জিনিসগুলো অন্তর থেকে যে জিনিসটা আসে, সেটা কিছু কিছু স্যারদেরকে দেখে সম্মান, স্যার বকছে আমাকে কিন্তু স্যারকে সম্মান করতে ইচ্ছে করে। স্যার বকুক না, আমি হয়তো ভুল করেছি, বা আমি হয়তো স্যারকে, অনেক সময় স্যাররা বকে, স্যারদের মেজাজ ঠিক থাকে না, হ্যাঁ, স্যারদের অনেক এটাই কিছু, কথা। তো এই হচ্ছে মানে ব্যাপার, ঠিক আছে। স্টুডেন্টদের ভালো চাওয়ার অনেকে থাকে, আবার অনেকে থাকে নিজেদেরকে ইয়ে করা। যাই হোক, আর যেমন কেউ ধর, কোনো কোশ্চিন থাকলে বলো, ঠিক আছে, না হলে আজকে ইয়ে করে দেবো, নেক্সট দিন থেকে যা যেরকম ব্যাচ চলছিল সেরকম পড়াবো, তো আর বলছি এই পড়াশোনার মধ্যে সময় হ্যাঁ, কিভাবে পড়াশোনা করা উচিত ওটা একটু গাইড করবেন। যেরকম, শোনো, আমি তোমাকে মুখের উপর এক কথা বলবো রণজিৎ, আজকে যদি এসএসসি হয়, এই মুহূর্তে, হ্যাঁ স্যার বলুন। এই মুহূর্তে যদি এসএসসি হয়, এখন কালকে বা 10 দিন পর, তোমাদের মতো ছেলেরা পাবেই, আমি বলে রাখলাম। তাতে আবার গর্ববোধ করো না, অহংকার বোধ করো না, তোমাদের যেরকম পড়ছো পড়ে যাও। কারণ তোমাদের মতো কিছু ছেলেমেয়েরা আছে যারা এত ভালো প্রিপারেশন, আমি তো জানি, আমি তো তোমাদের পড়াচ্ছি, আমি বুঝতে পারি না, আমি সবাইকে কোশ্চেন জিজ্ঞেস করি, তোমরা নিশ্চিন্তে যেরকম ভাবে পড়ছো সেরকম পড়ে যাও,
টেনশন করো না, তোমাদের চাকরি বাধা যদি চাকরি কমিশন নেয়, কারণ তোমাদের যা প্রিপারেশন আছে, দুর্ধর্ষ প্রিপারেশন আছে, আমি সত্যি কথা বলছি। আমি কিছু কিছু ছেলে মেয়েদের, কিছু কিছু না, অনেক বেশি অনেক স্টুডেন্টই আছে এরকম, 100-150 স্টুডেন্ট আমার আছে যাদের প্রিপারেশন খুবই ভালো, খুবই ভালো। আমার তো টোটাল এখন রানিং চলছে 400, তার আগে আমি ধরো অনেক স্টুডেন্ট, আমার টোটাল 1000 স্টুডেন্ট পড়িয়ে দিয়েছি। সবাই আমি বলবো না, সব, অনেকের কি হয় মানে অনেকে ভালো স্টুডেন্ট না এইদিক ওদিক চলে যাচ্ছে, স্যার আমি আইসিডিএফ, স্যার আমি অমুক, স্যার আমি পিএসসি ক্লার্কশিপ, এই চলে যেতে যেতেই না সব গুলিয়ে গেল গোটা। না হলে যারা যারা স্টুডেন্ট আছে অনেকে খুব ভালো ভালো স্টুডেন্ট, কি করবে তারাও বলো, চাকরি হচ্ছে না, আমি তো বুঝতে পারি, এই লাইন ওই লাইন সেই লাইন ছুটে বেড়াচ্ছে। চাকরি একটা দরকার, যারা পারছে না কেউ প্রাইভেট পড়াচ্ছে, প্রাইভেট পড়াতে গেলেও সময় নষ্ট হয়, পড়ানোর মধ্যে ঢুকে গেলে কি হয় যে তুমি নিজে পড়তে পারো না, কিন্তু কিছু বলা নেই, তাকে আমি বলতে পারো না যদি প্রাইভেট পড়িও না, কারণ তার ইনকাম দরকার, তার ফ্যামিলি দরকার, তার বয়স হয়ে গেছে, সব 30 অ্যাভাব, এখন অনেক বয়স। কিছু কিছু আমার স্টুডেন্ট যারা 35, 36, 37 আছে, কেউ কেউ আমার থেকে বড় আছে, আমার ব্যাচে আছে সত্যি। দেখো বড় ছোট ওইভাবে তো বয়সে হয় না, কিন্তু যথেষ্ট যোগ্য, যথেষ্ট এডুকেটেড, বয়স কমে যাচ্ছে। একজন আছেন যদি পিএসসি বসতে পারবেন, আমাকে ফোন করেছিলেন, আমার 37 বছর বয়স, হ্যাঁ বললাম, তাহলে হবে না, 36 বছর অব্দি পিএসসি, খুব খারাপ লাগে একটা বছরের জন্য, কিন্তু কিছু করার নেই, সরকার পরীক্ষা নিচ্ছে না, তার ফলে বয়স তো বেরিয়ে যাচ্ছে তোমাদের। কিন্তু আমার মনে হয় এজ রিল্যাক্সেশন করানোর জন্য 2-3 বছর প্রত্যেকে দেওয়া উচিত, আগের যা নিয়ম সেখান থেকে বেশি করা উচিত আমার মনে হয়, এটা হয় 40 বছর সবকিছু করা, 40-42 করা উচিত, করুক না, বয়স বেশিতে চাকরি পাচ্ছে তাতে কি হচ্ছে, পাক না, কি আছে, সরকার করে না ইচ্ছা করে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের চিন্তা করো না রণজিৎ, যেভাবে পড়ছো তোমাদের প্রিপারেশন ভালো আছে, পড়ে যাও, খালি কন্টিনিউয়েশনটা ব্রেক করো না, কন্টিনিউয়েশন ব্রেক করাটাই হচ্ছে খুব চাপের, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যাই হোক, অনেক কিছু বললাম, জানি না কজনের কি ভালো লাগলো কজনের কি খারাপ লাগলো, কিন্তু মন থেকে অনেক কিছু বললাম, অনেক আজে বাজে কথাও বললাম অনেককে, কিন্তু যারা দুর্নীতি করেছে না তাদেরকে ভালো কথা বলতে ইচ্ছে করে না, এবং তো যেখানে জানি। একটাই ভয় লাগছে যে কলেজের স্যাক্টের মতো স্কুলেও আবার সিভিক টিচার না লাগিয়ে দেয়। না, এটা বলছে এখন দেখো, এই সরকারের সময় সবকিছু পসিবল, অনেকেই বলছে, হ্যাঁ, তো ওটাই। এখন এখন সাহস পাবে না, এখন সাহস পাবে না। হয়তো যাদেরকে বাদ দিয়ে, মানে যারা হ্যাঁ, বাদ গেল তাদেরকেই কন্ট্রাকচুয়ালি লাগিয়ে দিল কিছুদিনের জন্য, এবার কিছুদিন পরে আবার তাদেরই পার্মানেন্ট করে দিল, একটা চোখে তারা ধোঁয়া কি দেওয়া, ধুলো দেওয়ার মতো। তারা কি মানবে? যদি তারা মেনে যায় তাহলে আর তারাও কিছু তো করার নেই। মানবে না হয়তো, কিন্তু এখন তো তাদের হাতে কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়তো যদি মেনে যায় এবার তাহলে ভুল, দশ তাহলে বারো ভুল হাজার করবে, টাকাও যদি, তাহলে হ্যাঁ, ভুল করবে হ্যাঁ, তারা, ভুল করবে। প্রচন্ড ভুল করবে। ওটাই। সারা জীবন হুম। এই যে যারা পার্ট টাইম করছে তাদের অবস্থা তো বুঝতে পারি, পার্ট টাইম করছে তাদের না আছে সম্মান, তোমাদেরও অনেকে আছে, তোমাদের অনেকে কলেজে আছে, একদম। যার আছে হুম। সম্মান, না আছে তাদের টাকা পয়সা, তাদের বেতন বাড়ছে না, তার ফলে তার সংসার চালাতে হবে না। আমি তো চাকরি করছি, আমাকে হুম। সংসার চালাতে হবে, সম্মানটুকুটা নেই একটা কলেজে। টিচাররা অব্দি সম্মান দেয় না যারা পার্মানেন্ট, তারা স্যাক্টকে দেয় না, স্কুলে যারা পার্ট টাইম করে তাদের সম্মান দেয় না, 1-2 হাজার 5 হাজার টাকা তারা বেতন পাচ্ছে। তবে হ্যাঁ, যাদের চাকরি চলে গেল তারা এখন না, মানে একটা জিনিস আমাকে একজন বললো যে আমরা কি আর পড়াশোনা করতে পারবো, মানে আমরা কি আর কোনো ব্যাচে ভর্তি হতে পারবো, সত্যি মানে তারা কি আর ব্যাচে ভর্তি হয়ে এত বছর ধরে শিক্ষকতা করেছে, 8-10 বছর ধরে, তারা ব্যাচে ফ্রেশারদের সঙ্গে বসতে একটু লজ্জা লাগবে। দেখো, আমার মনে হয় না যে লজ্জার কোনো কারণ আছে, সত্যি কথা বলছি, কারণ তারা তো কোনো অন্যায় কিছু করেনি, তার ফলে তারা কোনো চুরি ডাকাতি করেনি, তারা কোনো খুন খারাপি করেনি, তার ফলে লজ্জা কোনোদিন এইসব ব্যাপারে করা উচিত না, সত্যি করা উচিত না, কারণ কেন লজ্জা করবো। কিন্তু অনেকের আসে যে আমি টিচার ছিলাম, আমার স্কুলে ছাত্রটা পড়েছে, সে এখন বিএসসি করে ইয়ে করেছে, আমার সাথেই পড়ছে, এটা একটা আসে। তো যাই হোক, সেটা আবার কি করা যাবে, অনেকে তো এই কারণে আহ, মানে অনলাইন ব্যাচে হলেও ওটা আবার সমস্যা নেই, অনলাইনে তো কেউ কাউকে চেনে না। দেখুন রিসেন্টলি আমার একজনের সঙ্গে দেখা হয়েছে, তো আমাকে বলছে স্যার আমি স্যাক্ট করি, আপনার ব্যাচে পড়ি না। ও হচ্ছে বাঁকুড়ার ছাত্র, আমার সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল, মেট্রোতে একসাথে আসছি, তাই আমি বললাম যে পড়ো না তো, আমাকে চিনলে কি করে? বলছে, স্যার আপনাকে সব চিনি, আপনার মাঝে মধ্যে ক্লাস ফলো করি যেগুলো ফ্রিতে আছে, কিন্তু স্যার আপনার কাছে পড়ি না। আমি বললাম, কেন? বলছে স্যার আমি না লজ্জা লাগে। আমি, কেন লজ্জা? স্যার আমার অনেক ছাত্রছাত্রী আপনার কাছে পড়ে। তাতে কি হয়েছে? বলছে না স্যার, আপনি যে সবাই যে নাম ধরে ডাকেন না, এই স্যার আমার কোনদিন নাম ধরে ডেকে নেবেন, আমার ছাত্রছাত্রী জেনে যাবে আমি আপনার কাছে পড়ছি। আমি বললাম, আরে বাবা, এ তো মহা মুশকিল, আমি নাম ধরি অন্য কারণে ডাকি, এ তো আমার নাম ধরা তাহলে বন্ধ করে দিতে হবে ডাকা। আমি ডাকি যে আমার ভালো লাগে, সবাইকে আমি মিশতে ভালোবাসি, বা সবাই কি করছে রেসপন্সটা শুনতে ভালোবাসি, তার ফলে অন্যান্য ছাত্রীদের চুপচাপ বসে থাকে, তারাও রেসপন্স করে, একটা চাহিদা তৈরি হয়, এবং এই রেসপন্সটা কেন করি? যাতে করে ইন্টারভিউতে না ভালো হয়। অনেকেই আমাকে বলেছে স্যার আপনি যে এই যে আপনার ক্লাসে যে রেসপন্স করি বা কিছু বলি, তাদের ইন্টারভিউতে ভয়টা অনেকটা হলেও কেটেছে, ভয় থাকবেই, অনেকটা কাটে, বলার একটা স্পিকিং পাওয়ার তৈরি হয়। এবার অনেকে বলছে স্যার নাম ধরে ডাকেন বলে, এবার দেখো এক একজন তো অনেক প্রফেশনে আছে, এক একজন এক একটা, তার অনেক সময় তার আইডেন্টিটি লুকাতে চায়। তো তার ফলে কেউ যদি আইডেন্টিটি লুকাতে চায়, সে করবে না, মানে তার সে কথা বলবে না, বা তাকে একের নামে কত আছে, সুদীপ নামে কতজন আছে। আমি যদি আজকে বলি যে আমি অমুক জন, তো ওরকম ব্যাপার, ওটা কোনো ব্যাপার না, নাম দেখে কেউ বোঝা যায় না কিছু না। তো তার ফলে এরকম আমি শুনে খুব অবাক হলাম, আমি বললাম যা এরকম ভাবে বলছে, হ্যাঁ স্যার আপনার সাথে পড়লে খুব ভালো হতো, কিন্তু স্যার পড়তে পারছি না এই কারণে, হ্যাঁ এরকম। তো এই একটা লজ্জা থাকে অনেকের মধ্যে, আসে, কিছু করার নেই, বিশেষ করে অনেকে যারা টিচার,
তাদের মধ্যে আসবে। কিন্তু দেখো এই সময়টা তো লজ্জা পাওয়ার সময় না, কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে। তার ফলে তাদেরও খুব পড়াশোনা করা উচিত ভালোভাবে, এবং তাদেরও সুযোগ আছে, তাদের তো পরীক্ষায় বসতে পারছে গ্যারেন্টি, তোমাদেরই বরঞ্চ তোমরা কি করবে না করবে দোনো হয়ে আছো, তো তোমাদের কি হবে, কিন্তু তাদের তো এখনই সুযোগ মানে শুরু করে দেওয়া উচিত একদিনের মধ্যে। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে আমি কেটে দিলাম। হ্যাঁ, আর কি কারো কিছু বলার আছে তাহলে বলো, বলতে পারবে কেউ? নাহলে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, মোটামুটি অনেক কিছু বললাম। ওকে।